কিরে, ওখানে কি? আতকে ওঠে অরিন। চোখ তুলে তড়িৎ চাইল দরজার নিকট। রৌদ্রকে গম্ভীর মুখে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা কেমন ঢোক গেল, সামান্য আমতা আমতা করে বলল, না মানে এমনিতেই। রৌদ্রের দৃষ্টি ক্ষুদ্র, কিয়ৎক্ষণ পলকহীন চোখে মেয়েটার পানে তাকিয়ে থেকে এগিয়ে আসে পর মুহূর্তে। অরিন নড়ে চড়ে বসলো, এবার হাঁটুর কাছে পাজামা আর অংশটা খানিক খামচে ধরে বসে রইল পাথরের ন্যায়। রৌদ্র মেয়েটার মুখোমুখি এসে দাঁড়ালো, কোমরের দুধারে হাত ঠেকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওঠ। এক কথাতেই ত্রস্ত পায়ে উঠল অরিন, মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল পুতুলের ন্যায়। রৌদ্র এবার আলগোছে মেয়েটার এক হাতের কবজি চেপে ধরে আলতো করে, অতঃপর কোনোরূপ কথাবার্তা না বলে তাকে নিয়ে হাঁটা ধরল ঘরের ভেতর। অরিনের গলার কাজটা শুকিয়ে কাঠ এক মুহূর্তেই। বুকে চলছে আতঙ্কের ঢেউ। মেয়েটা নিজেকে বেশ কায়দা করে তৈরি করছে রৌদ্রের বিশাল ধমক সহ্য করতে। প্রায় মিনিট দুয়েক লাগলো বারান্দা থেকে ঘরে আসতে। রৌদ্র বেশ যত্ন করে অরিনকে বিছানার এক কোণে বসায়, তারপর নিজেও বসলো মেয়েটার মুখোমুখি। অরিনের দৃষ্টি নত, ভয়া চোখের পাতা কেমন টিমটিম করে কাঁপছে তার। রৌদ্র আলতো করে অরিনের মাখনের ন্যায় মসৃণ পা দুটোই হাত ছোঁয়ালো। এহেন হুটহাট স্পর্শে মেয়েটার খানি গুটিয়ে যেতে চাইলেই বাদ সাধল রৌদ্র। খামচে ধরল অরিনের কোমল পায়ের ত্বক, বোধ হয় নখ বসেছে এক দুই জায়গায়। অরিনের ঠোঁটের ফাঁক গলিয়ে তক্ষুনি অস্ফুট হয়ে বেরিয়ে আসে এক চিলতে ব্যথাতুর শব্দ। রৌদ্র রয়ে শোয়ে চোখ তুলল ওপরে। কিছুক্ষণ আগে মেয়েটার পায়ের ত্বকের নখ দাবিয়ে দেওয়া অঞ্চলে রৌদ্র এবার আলতো করে মালিশ করতে লাগলো। মেয়েটার নুইয়ে রাখা চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হুট করেই বলল, মাঝে মধ্যে আবার কি ইচ্ছে করে জানো বউজান? চোখ তুলে অরিন জিজ্ঞাসু দৃষ্টি তাক করে মিনমিনে স্বরে বলে ওঠে। কি? রৌদ্র হাসলো, ভাবলেশীন গলায় আচমকাই বলল, ইচ্ছে করে তো ঠোঁট দুটো একত্রে সেলাই করে দিতে। থমকায় অরিন, হতবুদ্ধি ভাব নিয়ে তাকিয়ে রইল রৌদ্রের পানে। এদিকে রৌদ্রের চোয়াল শক্ত হচ্ছে ধীরে ধীরে, চোখের দৃষ্টি হয়েছে কঠোর। সে এবার দাঁত কিরমির করে বলতে লাগলো, তোর পেটে কোনো কথা হজম হয় না, তাই না? ঠোঁট উল্টায় অরিন, কাঁদো কাঁদো ভাব ধরতে। রৌদ্র ফের খ্যাক খ্যাক করে বলে, চোখ থেকে এক ফোঁটা পানি পড়ুক শুধু, একেবারে কান বরাবর চড়িয়ে লাল করে দেবো আজকে। তৎক্ষণাৎ ভাবভঙ্গিমা পাল্টায় অরিন। দু হাতের তালুতে চোখ দুটো হুড়মুড় করে মুছে নিয়ে বসে রইল মাথা নুয়ে। রৌদ্র আর কথা বাড়িয়ে বা লাভ কি? এই মেয়ে কি আর মনে রাখে এত কিছু? মেরুন রঙের শিফন জর্জেটের থ্রি পিস গায়ে জড়িয়েছে মাহিরা, গায়ে ওড়না দিয়েছে রাউন্ড করে, পিঠে সমান ঘন কালো চুল স্ট্রেট করে চুলগুলোকে ছেড়ে রেখেছে পেছনে। এক হাতে পড়েছে নিজের পছন্দের ব্রেসলেট, অন্য হাতে কাপড়ের মোটা ব্যান্ড। আয়নার সামনে দাঁড়িয়ে ছোট ছোট ঝুমকো কানের দুনগুলো পড়তে পড়তে মাহি একবার আর চোখে তাকালো নিজের ফোনটার দিকে। মেয়েটা এই নিয়ে 7 বার তাকালো ফোনের স্ক্রিনে, তবে প্রতিবারই আশাহত হয়েছে সে। আহি বাসা থেকে বেরিয়েছে প্রায় 2 ঘন্টা আগে, যদিও সবাইকে বলে গিয়েছে সে নাকি তার এক ফ্রেন্ডের কাছ থেকে নোটস আনতে যাচ্ছে। তবে একমাত্র মাহি জানে আহি নোটস আনতে নয়, ইফতির সঙ্গে দেখা করতে গিয়েছে। এদিকে আহির চলে যাওয়ার পথে মাহি ঘটা করে বলে দিয়েছিল জলদি বাসায় ফিরে আসতে, কেননা তার আজকে লাইব্রেরিতে যেতেই হবে। সেই মাসখানেক আগে 9টা বই এনেছিল। মেয়েটা সবগুলো ফেরত দেবার লাস্ট ডেট আজকে। তবে আহি তো এখনো ফিরলই না। একা একা কি আর অত দূরে যাওয়া ঠিক হবে? বিষণ্ণ মুখে তৈরি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো মাহি। হাতে একখানা বড় শপিং ব্যাগ, তাতেই গুছিয়ে রাখা বইগুলো। মাহি ড্রয়িং রুমে পা রাখতে তার চোখাচোখি হলো মায়ের সাথে। বড় সোফার এক পাশে বসে জুবাইদা বেগমের মাথায় তেল দিয়ে দিচ্ছেন মাইমুনা বেগম। মেয়ের দিকে চোখ পড়তে তিনি কেমন সন্ধিহান গলায় বলে ওঠেন, কোথায় যাচ্ছিস? থামলো মাহি, মুখটা কাচুমাচু করে নিয়ে মিনমিনে স্বরে বলল, লাইব্রেরিতে। মাইমুনা বেগম মেয়েকে একবার অপাদমস্তক পরক করলেন। পরক্ষণে বসা ছেড়ে উঠে এলেন মেয়ের কাছে, গম্ভীর মুখে বললেন, আহি কোথায়? এখনো বাড়ি ফেরেনি? ও না যাবে বলেছিল তোর সাথে? গলায় শুকনো ঢোক গেল মাহি। মায়ের কাছে এবার কোন অজুহাত দিবে তা ভাবতে পেটে কেমন গুটে ভাব শুরু হলো তার। মেয়েটা সময় নিল খানিকটা, আমতা আমতা করে বলল, আম্মু, আসলে আহি বলেছে ও তার ফ্রেন্ডের বাসা থেকে একেবারে লাইব্রেরিতে যাবে। আমি যেন এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। এটুকু বলতে গিয়েই 5 বার ঢোক গিলেছে মাহি। কথাগুলো হয়েছে ছন্নছাড়া। মাইমুনা বেগম বিচক্ষণ মানুষ, তার নজর এড়ানো কি আর অত সহজ? তিনি কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। কিয়ৎক্ষণ চুপ থেকে হঠাৎ চাপা স্বরে বললেন,
মিথ্যে বলার আগে অ্যাটলিস্ট মিথ্যে কিভাবে বলতে হয় সেটা শেখা জরুরি। হতমত খেলো মাহি। মাহি অপরাধীনে চক্ষু ছানা বড়া করে তাকিয়ে রইল শুধু। মাইমুনা বেগম শক্ত মুখে চলে গেলেন আগের জায়গায়। গম্ভীর কণ্ঠে স্রেফ বললেন, বাইরে গাড়ি দাঁড় করানো আছে, বেশি লেট করিস না, তোর বোনকে নিয়ে তাড়াতাড়ি ফিরিস। মাহির কলিজায় পানি এলো। এতক্ষণে মেয়েটা কেমন ফোঁস করে স্বস্তির নিঃশ্বাস ফেলে চটপট পা চালালো বাড়ির বাইরে। পেছন থেকে আর চোখে সবটাই দেখলেন মাইমুনা বেগম। কপালে চিন্তার ভাঁজ পড়েছে তার। মনে উঠেছে অজানা শঙ্কা। ভাবছেন আহি কি তবে এই বয়সেই? বাড়ি থেকে দু কদম বেরিয়ে এসেছে মাহি। হাতে এক গাদা বই নিয়ে হাঁটাটাও যেন বেশ মুশকিল হয়ে দাঁড়াচ্ছে তার জন্য। মাহি আর পা চালাতে না পেরে দাঁড়িয়ে পড়ল সেখানে। অদূরে দারোয়ানের সাথে কথা বলছেন মফিজ নামক ড্রাইভার মহাশয়। মাহি ড্রাইভারের উদ্দেশ্যে হাঁক ছেড়ে বলল, মফিজ ভাই, গাড়ি বের করেন। হুকুম তামিল করলেন ড্রাইভার মহাশয়। তখনই কথাবার্তার ইতি ঘটিয়ে ছুটলেন পার্কিং লটে। প্রায় মিনিট তিনেকের মধ্যেই বাড়ির বাইরে দাঁড় করালেন গাড়ি। মাহি ছোট ছোট পা ফেলে হাঁটা ধরল সেদিকে। অতঃপর গাড়িতে উঠে বসতে ড্রাইভার স্টার্ট দিলেন গাড়িতে। মির্জা বাড়ির পরিবেশ এখন ভীষণ গরম, কেননা সকাল থেকেই তৌসিফ মির্জার শরীর খারাপ করেছে। গা কাঁপিয়ে জ্বর উঠে যাচ্ছে। যা ইচ্ছা তাই অবস্থা মানুষটার। সকাল থেকে যে যার মতো পানি ঢালছে তার মাথায়। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, অথচ লোকটার জ্বর নামছেই না গা থেকে। আকাশ বড্ড চিন্তিত। বাবার এমন হাল দেখে ছেলেটা ইতিমধ্যে ডাক্তার এনেছে বাসায়। ডাক্তার রোগীর আগাগোড়া কিছুটা পরখ করেও ধরতে পারলেন না রোগীর হঠাৎ এমন জ্বর আসার কারণ। ডাক্তার ওষুধ দিয়েছেন তৌসিফ মির্জাকে। আপাতত তা খেয়ে ঘুম দিয়েছেন তৌসিফ সাহেব। অন্যদিকে বাড়ির বাদবাকি সদস্যরা গোল মিটিং বসিয়েছে লিভিং রুমে। তৌকির মির্জা মিটিংয়ের উপস্থিত থাকলেও তার মন বোধহয় অন্য কোথাও, কেননা লোকটার চোখে মুখে স্পষ্ট অনীহা। তার কারো চোখে না পড়লেও শারমিন বেগমের চোখে পড়েছে ঠিকই। তিনি আগ বাড়িয়ে স্বামীকে কিছু জিজ্ঞাসা করবেন তার আগে সকলে চোখ গেল সিঁড়ির দিকে। কালো রঙা কটনের শার্টের সাথে অলিভ রঙের ঢিলে ঢালা ট্রাউজার পরে ধুপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নামছে মুগ্ধ। পুরুষালী এই সুঠা দেহ থেকে ভেসে আসছে মাইসন ফ্রান্সিস পারফিউমের বেশ কড়া ঘ্রাণ। ডান হাতের কবজি থেকে প্রায় খুলে খুলে যাচ্ছে সিলভার রঙের ব্র্যান্ডেড ঘড়িটি। মাথা চুলগুলো আজও কেমন এলোমেলো ভাবে বেঁধে রাখা। মুগ্ধ গটগট পা ফেলে লিভিংয়ে এসে বসলো। আকাশ ঘাড় বাঁকিয়ে তার পানে এক পলক তাকিয়ে ফের নিজের বক্তব্যে মনোযোগী হলো। বলতে লাগলো, আব্বুর নতুন কোম্পানিটা এখন একটু লসে যাচ্ছে, যদিও তবে আমি শিওর আর কদিন পরেই ঠিক আমাদের কোম্পানি আবারও মুভ অন করবে। একটু দম নিল আকাশ। দাঁত খিচে পরক্ষণে ফের বলতে লাগলো, এই এহসানরা তো এখন উঠে পড়ে লেগেছে আমাদের পিছনে বিদেশি নতুন প্রজেক্ট নেওয়ার জন্য। তারা যতই পায় তারা করুক না কেন, সেটা আমরা নিয়েই ছাড়ব। সোজাভাবে না পারলে পাকাভাবে নিব। এ পর্যায়ে চোখ তুললেন তৌকির সাহেব। সন্দিহান গলায় জিজ্ঞাসা করলেন, বাঁকাভাবে বলতে? এহেন কথায় আকাশ কেমন পৈশাচিক হাসি টানলো ঠোঁটের কোণে। মুখোমুখি হয়ে বসে থাকা মুগ্ধের দিকে সরু চোখে তাকিয়ে থেকে হুট করে খানিকটা এগিয়ে এসে হাত রাখলো মুগ্ধের পায়ের উপর। রহস্যময় কণ্ঠে বলতে লাগলো, সেটা আমরা বুঝবো, তাই না ব্রো? মুগ্ধের ঠোঁটের কোণে হঠাৎ করে ফুটে উঠেছে এক চিলতে বাঁকা হাসির রেশ। ছেলেটার হঠাৎ কি হলো কে জানে। সে তৎক্ষণাৎ এগিয়ে এসে সজোরে থাপ্পড় বসালো আকাশের বাগালে। মুহূর্তেই থমকে গেল সকলে। পরিবেশ হলো থমথমে। হামিদা মির্জা তৎক্ষণাৎ রান্নাঘর থেকে ছুটে এলেন এহেন শব্দ পেয়ে। ওদিকে মাহি নিজেও হতবাক চোখে তাকিয়ে আছে মুগ্ধের পানে। প্রায় মিনিট খানেক পর আকাশ কেমন তেতে উঠল। তৎক্ষণাৎ বসা থেকে দাঁড়িয়ে সাপের ন্যায় ফুসফুস করতে করতে বলল, তুই আমাকে মারলি কেন? তুই ভুলে গিয়েছিস আমি তোর বয়সে বুড়ো। মুগ্ধ ভাবলেশীন পায়ের উপর থেকে পা নামিয়ে দাঁড়ালো বেশ সময় নিয়ে। অতঃপর কেমন একটা গা ছাড়া ভাব নিয়ে বলল, মশা বসেছিল তোর গালে, তাই মারলাম। দাঁত কিরমির করছে আকাশ। কটমট চোখে মুগ্ধের পানে তাকিয়ে থেকে বলল, মিথ্যা বলছিস কেন? এই অবেলায় মশা আসবে কোথা থেকে? মুগ্ধ ঠোঁট উল্টায় দুহাত পকেটে গুজে ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে জবাব দিল, কে জানে। আকাশের মাথার তালু জ্বলছে এবার। কত বড় সাহস এই ছেলের। তার গায়ে হাত তুলে আকাশ একবার তেড়ে আসতে চাইলে মুগ্ধ জাস্ট ঘাড় বাঁকিয়ে তাকায় এক পলক। এতেই কেমন দমে গেল আকাশ। আকবরিয়ার সাধ্যে কুলালো না মুগ্ধের সাথে এক হাত করতে। মুগ্ধ বাঁকা হাসলো এবারেও।
ঘাড় সোজা করে হাঁটা ধরল বাড়ির সদর দরজার কাছে। এমন সময় পেছন থেকে ডেকে ওঠেন শারমিন বেগম। মুগ্ধ পায়ের গতি থামালেও পেছনে ফিরে তাকায়নি এখনো। শারমিন বেগম নিজে থেকেই এগিয়ে আসেন। মুগ্ধের থেকে এক হাত দূরত্বে দাঁড়িয়ে গম্ভীর মুখে বললেন, কোথায় যাচ্ছ? মুগ্ধ অনুভূতি শূন্য কণ্ঠে প্রত্যুত্তর করল, তা জেনে আপনার কি লাভ মিসেস মির্জা? মা ডাকলে কি তোমার জাত যাবে? মুগ্ধের চোখ দুটো জ্বলে উঠল, কেমন চোয়াল ফুটে উঠেছে রাগে। শারমিন বেগম ভড়কালেন এহেন চাহনি দেখে। ভয় এক কদম পিছিয়ে যেতেই মুগ্ধ কেমন কর্কশ গলায় বলে ওঠে, যা নন তা শোনাতে শখ কেন আপনার? কণ্ঠরুদ্ধ শারমিন বেগমের চোখ দুটো ছলছল, বুকটা ফেটে কেমন খানখান হয়ে যাচ্ছে তার। মুগ্ধের কথাবার্তা তো এমনই, তবুও যে কেন তার এত খারাপ লাগে এদিকে মুগ্ধ আর দাঁড়ালো না সেথায়। শক্ত মুখে গটগট পা ফেলে চলে গেল বাইরে। প্রায় আধা ঘন্টা পর গাড়ি এসে থামলো লাইব্রেরির সামনে। মাহি গাড়ি থেকে নেমে একাধারে কল করে যাচ্ছে আহির ফোনে। তবে মেয়েটার কি হয়েছে কে জানে, সে তো ফোন তুলছেই না। মাহি এবার বেশ বিরক্ত, তেতে উঠে বিড়বিড় করে বলল, মানুষ প্রেম করলে এভাবে জ্ঞানবোধ হারিয়ে বসে? আশ্চর্য! না আসতে পারলে একটাবার বলবে তো। ভীষণ বিরক্ত মাহি। এক হাতে চোখের চিকন ফ্রেমের সাদা চশমাটা নাকের উপর থেকে খানিক ঠেলে দিয়ে বইগুলো নিয়ে নিল হাতে। তারপর কেমন গটগট পায়ে চলে গেল লাইব্রেরির ভেতর। চারিদিকে মাগরিবের আজান পড়ছে। তা কানে যেতে মাহি সম্বিত ফিরল। এতক্ষণে মেয়েটার আবার বই পড়ুক কিনা, একবার বইয়ের পাতায় ডুব দিতে পারলেই হলো। দিন দুনিয়া ভুলে এক নাগারে বসে থাকে বইয়ের কাছে। এখনো হলো তাই। আজানের সুমধুর ধ্বনি শুনতেই তড়িঘড়ি করে জিভে দাঁত কাটে ব্যাগপত্র গোছালো মাহি। মা বলেছিল তাড়াতাড়ি বাড়ি ফিরতে, অথচ সে এখনো লাইব্রেরি থেকেই বেরোয়নি। ওদিকে আহি এসেছে কিনা কে জানে। ব্যাগ গুছিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে মাহি। হাতের ফোনটা আহির 4টে কল এসেছে। মাহি কল ব্যাক করতে ওপাশ থেকে ভেসে আসে আহির কর্কশ কণ্ঠ, বই দেখলে আর উঠতে মন চায় না, তাই না? মাহি মুচকি হেসে পা চালাচ্ছে। ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে এদিক ওদিক দৃষ্টি ফেলে বলে, কোথায় তুই? সড়কের ওপার থেকে হাত নাড়াচ্ছে আহি। এতক্ষণে তা চক্ষুগোচর হলো মাহির। মেয়েটা তখনই কান থেকে ফোন নামিয়ে হাঁটা ধরলো সেদিকে। আশেপাশে সতর্ক দৃষ্টি ফেলে অবশেষে ব্যস্ত পথে পাড়ি দিতে সক্ষম মাহি। আহি দৌড়ে এলো মাহির নিকট। খপ করে মাহিরার এক হাতের কবজি চেপে ধরে বলে ওঠে, চল। ভড়কায় মাহি। হাতের ব্যাগটা শক্ত করে ধরে রেখে হকচকিয়ে বলে ওঠে, কোথায়? আহি তৎক্ষণাৎ ব্যস্ত কণ্ঠে জবাব দেয়, ওই যে সামনের কফি শপে। চল, আজকে আমার পক্ষ থেকে তোর জন্য ট্রিট রইল। ফিক করে হেসে ওঠে মাহি। বোনের হাতটা শক্ত করে ধরে রেখে পা বাড়ায় আহির পিছু পিছু। ব্যস্ত সড়কে প্রাণপণে দৌড়াচ্ছে এক যুবক। এদিক ওদিক থেকে গাড়ি ছুটে এলেও ভয়ডর ছাড়াই ছুটছে সে। চারিদিক থেকে মানুষজনের হইচই করলেও সেদিকে পাত্তা নেই তার। গায়ে একটা কালো হুডি জড়িয়ে ছুটছে সে। বুকের কাছটায় গভীর ক্ষত হওয়ায় এখনো সেখান থেকে গড়িয়ে পড়ছে লহু। হুডির আবরণে আবৃত কপাল ফেটে গড়িয়ে পড়ছে লহু। চোখে মুখে অসম্ভব রকমের ভয়। যুবক ছুটতে ছুটতে এগিয়ে যায় ধানমন্ডির এক বহুল চর্চিত ক্যাফে শপে। ভয়ার্ত অসহায় লোকটি চুপি চুপি এগিয়ে বসলো ক্যাফের একদম কর্নারের টেবিলে। তার ভয়ার্ত চোখ দুটো স্থির হয়ে আছে ক্যাফের দরজার পানে। এই বুঝি সেখান থেকে চলে এলো তার জমদূত। প্রায় মিনিট 5 পেরোনোর পরও যখন কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা মেলেনি তখনই কেমন স্বস্তির নিঃশ্বাস ফেলল যুবক। ধরে নিল পিছু নেওয়া কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা মেলেনি তখনই কেমন স্বস্তির নিঃশ্বাস ফেলল যুবক। ধরে নিল পিছু নেওয়া ব্যক্তি পথ হারিয়েছে হয়তো। যুবক স্বস্তি ঢোক গিলে যেই না উঠতে যাবে অমনি তার চোখ থমকালো ব্যক্তির পথ হারিয়েছে হয়তো। যুবক স্বস্তি ঢোক গিলে যেই না উঠতে যাবে অমনি তার চোখ থমকালো ক্যাফের দরজায়। এলোমেলো চুলের বরিষ্ঠ দেহি বাদামি চোখগুলো তুখো দৃষ্টি তাক করে রেখেছে তারই পানে, যে দৃষ্টিতে চোখে পড়া মাত্রই বুক কেঁপে ওঠে আহত যুবকের। কপালে ছুটে যায় ঘাম। এদিকে বাদামি চোখ দুটোর মালিক কেমন পয়সাচি হাসছে তাকে দেখে। ঠোঁট কামড়ে হাত বাড়িয়ে কোমর থেকে নিজের রাশিয়ান মডেলের বন্দুকটা যেই না বের করবে অমনি তার দৃষ্টি পড়ল ক্যাফের সম্মুখে দরজায় আয়নায়।
যেথায় স্পষ্ট প্রতিবিম্ব হচ্ছে মাগরিবের হাসি মুখখানা। বাদামি এই চোখ দুটো মালিক থমকায়, কোমরের উপর থেকে হাতটা সরিয়ে ফেলে, তক্ষুনি হতবিহ্বল কণ্ঠে আওড়ায়। শেষমেশ বাদামি চোখ দুটোর মালিক থমকায়, কোমরের উপর থেকে হাতটা সরে যায় আনমনে। ঘন পল্লবিত চোখ দুটো কেমন এলোমেলো দৃষ্টি ফেললো এদিক ওদিক। কিয়ৎক্ষণ আগেও যে মানুষটা এক প্রকার হিংস্র রাগে ফেটে পড়ছিল, সেই মানুষটাই কিনা এই মুহূর্তে একদম শান্ত বনে গেল। তার হতবাক কণ্ঠ ফুঁড়ে আচমকায় চাপা স্বরে বেরিয়ে এলো। শেষমেশ অদূরের 4টে টেবিল পরেই বসে আছে মাহি। চারিদিকে আজান পড়ছে বিধায় মাথার উপর একটু করে ঘোমটা টেনেছে মেয়েটা। সেই ঘোমটার স্থায়িত্ব বাড়াতে হাত দিয়ে চালাচ্ছে অব্যর্থ চেষ্টা। শিফনের ওড়না কিনা বেলেহেজ কাপড় কি আর অত বারণ শুনে বেয়াদবের মতো মাথা থেকে পড়ে যাচ্ছে বারংবার। মাহি এবারও বিরক্ত। প্রায় বেশ কিছুক্ষণ ঘোমটার সাথে এক প্রকার নীরব যুদ্ধ চালিয়ে অবশেষে দম নিল মাহি। নাক ফুলিয়ে তৎক্ষণাৎ মাথা থেকে ঘোমটাটা নামিয়ে নিল আলগোছে। কপালে গোটাকত বিরক্তির ভাঁজ টেনে সামনে রাখা ক্যাপাচিনোর কাপে চুমুক বসায় ধীরে সুস্থে। ওদিকে একজোড়া বাদামি চোখ যে নীরবে তাকে পরখ করে যাচ্ছে, সে খবর কি আর আছে তার? মুগ্ধ হাসলো, ঠোঁট পিষে, তাও আবার নীরবে। মাহির উপর থেকে চোখ সরিয়ে চাইল সেই আহত যুবকের পানে। যুবক নড়ে চড়ে বসলো তৎক্ষণাৎ। হুডির দৈর্ঘ্য বেশ ভালো হওয়ায় মুখ অবধি ঢেকে গিয়েছে তার। আপাতত আহত যুবকের মুখভঙ্গি খুব একটা বোঝা যাচ্ছে না। মুগ্ধ তীক্ষ্ণ দৃষ্টি ফেলল এবার। ঠোঁট কামড়ে ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো লোকটার দিকে। লোকটা কেমন ভয়ে কাঁপছে। মুগ্ধ লোকটার সামনে সে আচমকায় তাকে আড়াল করে দাঁড়ায়। মাহির দিকে মুখ করে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শেষমেশ পছন্দের ক্যাপাচিনোর কাপে চুমুক বসাতে ব্যস্ত মাহি। অমনি পাশ থেকে কয়েকদিনের বহুল পরিচিত ভারী কণ্ঠ কানে পৌঁছাতে নাকে মুখে উঠে গেল মেয়েটার। কাশতে কাশতে বুক চেপে ধরে কোনো রকম ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরতে দেখলো মুগ্ধ কেমন ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। মাহি ভড়কায়, তরাক কণ্ঠে হতবুদ্ধির ন্যায় বলে ওঠে, আপনি এখানে? মুগ্ধ নির্বিকার, এক হাতে মাথার এলোমেলো চুলগুলোকে খানিক উল্টে পাল্টে ভাবলেশীন কণ্ঠে বলে ওঠে, এটা যে তোমার বাবার কফি শপ তা তো জানতাম না। ভ্রু কুচকায় মাহি। মুগ্ধকে শুদ্ধ দিয়ে পর মুহূর্তেই বলে, আপনাকে কে বললো এটা আমার বাবার কফি শপ? এ পর্যায়ে চোখ শুরু করে তাকায় মুগ্ধ। পেছন থেকে আহত লোকটা চলে যেতে চাইলেই সম্পূর্ণ জায়গা দখল করে দাঁড়ায় সে। বিনা বাক্যে লোকটাকে বেশ কায়দা করে আটকে ফেলে বুকের কাছে দুহাত বেঁধে কেমন ভরাট কণ্ঠে বলল, তুমি যেভাবে বললে আপনি এখানে, তাতে ভাবলাম এই কফি শপটা বোধহয় তোমার বাবার, তাই এখানে আমার আসা যাবে না, এসে বোধহয় পাপই করলাম। মুখ কুচকায় মাহি। লোকটার মুখ থেকে এই পর্যন্ত এমন তেরা বেঁকা কথা ছাড়ার কি কিছু বেরিয়েছে? কই, মাহির তো মনে পড়ছে না এসব। মাহি মুখ বাঁকিয়ে অন্যত্র তাকায়। মুগ্ধ কিয়ৎক্ষণ গভীর চোখে মেয়েটার পানে তাকিয়ে এর থেকে পরক্ষণেই বলল, চল শেষমেশ তোমাদের বাসায় পৌঁছে দিয়েছে। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এবার যেন ফুঁসে উঠল আহিরা। তড়িৎ বসা ছেড়ে উঠে ঝাঁঝালো কণ্ঠে বলল, কেন? আমরা আপনার সাথে এসেছি? আমাদের হাত পা নেই? আমরা কেন আপনার সাথে যাব? এহেন কথায় মুখাভাবে পরিবর্তন ঘটল মুগ্ধের। ঘাড়ের রগগুলো ফুটে উঠেছে হঠাৎ। চোয়াল শক্ত হলো কঠিনভাবে। ছেলেটা ঘাড় বাঁকিয়ে তাকায় আহির পানে। আহির চোখে মুখে একটা ড্যামকেয়ার ভাব, অথচ কপালে স্পষ্ট দ্বিরুক্তির ভাঁজ। মুগ্ধ আহির দিকে এক পলক তাকিয়ে থেকে আচমকায় বাঁকা হাসলো। অদ্ভুত শান্ত গলায় বলতে লাগলো, ইদারিং বাইরে বের হতে খুব একটা ভালো লাগে না। এরূপ কথায় কেন যেন থমকায় আহি। মনে উত্থাপিত হয় অজানা ভয়, তবুও দমেনি তার অদম্য সাহস। মেয়েটা এবার আরেক ধাপ চটে গিয়ে বলে বসলো, ভাঙলে ভাঙবে, তাতে আপনার কি? আমাদেরটা আমরা বুঝে নিব। আপনি নিজের চরকায় তেল দিন। মেজাজ খিচল মুগ্ধের। চোয়াল হয়ে গেল আরো শক্ত। হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল সবার অলক্ষ্যে। চোখ দুটো থেকে বুঝি আগুন বেরোবে এক্ষুনি। মুগ্ধ কটমট করে যেই না কিছু বলবে তার আগেই কর্ণকুণ্ঠে ভেসে এলো সুপরিচিত এক কণ্ঠ, আমি মাহি। মাহি একযোগে কফি শপের দরজার দিকে তাকায়। দেখে রোহান কেমন চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে সেথায়। তাকে দেখেই যেন হাঁপ ছেড়ে বাঁচল মাহি। তড়িৎ মুগ্ধকে পাশ কাটিয়ে চলে গেল রোহানের কাছে। পিছু পিছু আহিও গেল। অথচ মুগ্ধ ঠায় দাঁড়িয়ে আছে নিজ জায়গায়। এদিকে রেহান কোনরূপ বলা কওয়া ছাড়াই কেমন ত্রস্ত ভঙ্গিতে মেয়ে দুটোর হাতের কবজি চেপে সেখান থেকে বেরিয়ে গেল। তক্ষুনি মাহি খানিকটা অবাক হলো রেহানের এমন কাণ্ডে। দুজন একে অপরের মুখ চাওয়াচাই করলো একবার। পর মুহূর্তেই আহি হুট করে বলে ওঠে, ভাইয়া, আর ইউ ওকে? ত্রস্ত পায়ে গাড়ির দিকে ছুটেছে রেহান।
আহির প্রশ্নের জবাব দেয়নি। তখনও গাড়ির কাছে এসে মেয়ে দুটোকে গাড়িতে বসায় সে, অতঃপর নিজেও গিয়ে বসলো ড্রাইভিং সিটে। ভয়ার্ত ঢোক গিলে গাড়ির আউট মিররে চোখ ফেলতেই দেখলো বলিষ্ঠদেহী মুগ্ধ একজনকে কাঁধে তুলে বেরোচ্ছে কফি শপ থেকে। কাঁধের উপর পড়ে থাকা লোকটার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে বুঝি নিষ্প্রাণ, নাকি তাকে আবার মেরে ফেলেছে মুগ্ধ। রেহান আর ভাবতে পারল না কিছু। তড়িৎ মাথা চেপে ধরল নিজের ব্যাক সিটে বসে থাকা মাহি চমকালো এবার। চিন্তিত মুখে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে ভাইয়া? শরীর খারাপ লাগছে? রেহান ঢোক গিলল সামান্য। তড়িৎ পেছনে ফিরে কাপা কাপা কণ্ঠে বলতে লাগলো, আমি মাহি, তোমরা আমার একটা কথা রাখবে? উপর নিচ মাথা নাড়ায় দুজনেই। রেহান এবার ভয়ে ভয়ে বলে ওঠে, আজকের পর থেকে একমাত্র বাড়ির মানুষ ছাড়া আর কারোর সাথে কথা বলবে না তোমরা, স্পেশালি মাহি, তুমি মনে থাকবে? অবাক হয় মাহি। হঠাৎ তাকে কেন এমন বলা হচ্ছে তাই যেন বুঝে আসছে না মেয়েটার। তবুও সে চুপচাপ মেনে নিল কথাটা। রেহান ফের বলল, আজকে থেকে একা একা কোথাও বেরোবে না, খুব প্রয়োজন হলে অ্যাটলিস্ট আমাকে বা অন্য কাউকে সঙ্গে করে নিয়ে বেরোবে, কেমন? এই পর্যায়ে আহির কেমন খটকা লাগলো যেন। কিছু একটা ভেবে নিয়ে সে হুট করেই বলল, আপনার কাজিন ব্রাদার, কি যেন নাম ওনার? রেহান জিভ দিয়ে সামান্য ঠোঁট ভিজিয়ে জবাব দেয়, মুগ্ধ। ও হ্যাঁ, আচ্ছা। উনি মাহির সাথে এত ঘনিষ্ঠ হতে চাচ্ছিল কেন? অ্যাজ ফার আই নো হি ইজ টু ওল্ড দ্য আস। তারপরও কেন? রেহানের কণ্ঠস্বর কাঁপছে। গাড়ির স্টিয়ারিং এর উপর পড়ে থাকা হাতটা শক্ত হচ্ছে ধীরে ধীরে। মনে মনে আওড়ায় সে। মাঝে মাঝে অনেক প্রশ্নের উত্তর জানা থাকলেও জবাব দেওয়া যায় না আহি। মনে মনে কথাটা বললেও মুখে কুলুপ এঁটেছে। রেহান গাড়িতে স্টার্ট বসিয়ে স্রেফ বলল, জানি না। গাড়ির ডিকি থেকে আহত লোকটার গোগানি শব্দ ভেসে এলো। তা কানে নেয়নি মুগ্ধ। উল্টো দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে নিজের মতো। ঠোঁটে বাজছে সেই চিরচেনা শীষের শব্দ। প্রায় আধা ঘন্টা রাফ ড্রাইভিং শেষে মুগ্ধ গাড়ি থামালো একটা পুরাতন পরিত্যক্ত গোডাউনের সামনে। মুগ্ধ বেশ সময় নিয়ে গাড়ি থেকে নামলো। দুহাত পকেটে গুজে বেশ ভাব নিয়ে চলে গেল গোডাউনের ভেতর। প্রায় মিনিট পাঁচেক পর গোডাউন থেকে কালো স্যুটবুট পরিহিত দুজন বলিষ্ঠ দেহী লোক এলেন দৌড়ে। দুজনের গায়ে একই ধরনের কালো রঙা স্যুট। দেখলে মনে হবে এ যেন তাদের ইউনিফর্ম। লোক দুটো ত্রস্ত পায়ে ছুটে আসেন গাড়ির নিকট। গাড়ির ডিকি খুলে আহত লোকটাকে কাঁধে তুলে আবারও তাকে নিয়ে চলল গোডাউনে। আহত লোকটা এখনও গোঙাচ্ছেন, অথচ নির্দয় লোকগুলোর একটু মায়া নেই। বিশাল গোডাউন, যার পুরোটাই ফাঁকা। ঢাকা কামরাঙ্গীরচরে পূব পাশের বেশ কয়েকটা গোডাউন বরাবরই মানবশূন্য। এখানে কাজ ধাজ খুব একটা না হলেও বড় বড় আমলা, দালাল কিংবা নেতাকর্মীদের বিভিন্ন অপকর্ম ঠিকই ঘটে। গোডাউনের সম্মুখ দুয়ার দিয়ে ঢুকছে মুগ্ধ। ময়লা ধুলো পড়া শুকনো পাতার উপর পা পড়তে চারিপাশে গুঞ্জন ভেসে আসছে মর্মর শব্দের। আশেপাশে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন কালো রঙা স্যুট পরিহিত লোক। সকলের হাতে বিদেশি অস্ত্র। প্রত্যেকের মাথা নুইয়ে আছে কেন যেন। মুগ্ধ রয়ে সয়ে গিয়ে দাঁড়ালো একদম সামনে। দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থেকে কোরিয়ার ভাষায় হঠাৎ বলল, দাম্বে গাজিওয়া। কথাখানা বলতে দেরি পাশ থেকে একজন ছুটে আসতে দেরি হলো না যেন। কালো পোশাকধারী লোকটার হাতে একটা ব্লান্ট সিগার প্যাকেট, কোরিয়ার সবচেয়ে দামি সিগারের মধ্যে যেটি অন্যতম। লোকটা কাপা কাপা হাতে একটা সিগার তুলে দিল মুগ্ধের হাতে। মুগ্ধ সিগারটা তখনই ঠোঁটের ভাঁজে গুজলো। আবারও লোকটার দিকে হাত বাড়াতে পেয়ে গেল লাইটার। অবশেষে সিগার জ্বালিয়ে দিল এক সুপটান। মোটার ব্লান্টের জোরালো ধোঁয়ায় ধুমায়িত চারিপাশ। দু আঙ্গুলের ভাঁজে সিগার ধরে রেখে একটু একটু টান দিতে ব্যস্ত সে। এর মধ্যে গোডাউনে ঢুকলো সেই দুজন বডিগার্ড, যাদের একজনের কাঁধে সেই আহত লোকটি। তারা এসেই লোকটাকে আলগোছে কাঁধ থেকে নামিয়ে মেঝেতে রাখে। লোকটা আতঙ্কে জর্জরিত, নিভু নিভু চোখে চারিদিকে একই ধরনের পোশাকধারী মানুষদের দেখে তার এবার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। সে কেমন ফাঁকা ঢোক গিলে সামনে তাকায়। ঘোলাটে দৃষ্টি অদূরে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠদেহী যুবকের দীর্ঘকায়ী পিঠে পড়তেই থামলো সে। ভাঙা ভাঙা কণ্ঠে কোনো মতে বলতে লাগলো, আপনি ভুল করছেন মিস্টার। আপনি শুধু আমার সঙ্গে নয়, পুরা দেশের সাথে গাদ্দারি করছেন। অদূরে দাঁড়িয়ে থাকা মুগ্ধ এখনও সিগার ফুঁকছে। প্রায় মিনিট খানেক পেরোতেই সে কেমন বাঁকা হেসে গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, মাসিক বেতন 50,000 টাকা, সেই হিসেবে বছরের ইনকাম 6 লাখ টাকা। 5 বছরের সর্বোচ্চ ইনকাম হবে 30 লাখ টাকা। অথচ তার ব্যাংকে আছে 65 কোটি টাকা। সেই সাথে বসুন্ধরায় 3টে ফ্ল্যাট, কালো মার্সিডিজ। এতই যখন দেশপ্রেমিক, তাহলে এত টাকা পেলি কই? তোর কোন বাপ দিয়ে গেছে এত টাকা তোরে? থমকায় কাস্টম অফিসার রিক্ত। অপরিচিত কারো মুখে নিজের এত এত কালো টাকার সন্ধান শুনে লোকটার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। তিনি ভাঙা কণ্ঠে আবারও তেজ দেখিয়ে বললেন, মিথ্যা বলবেন না আপনি।
আপনি আমাকে ইচ্ছা করে ফাঁসাচ্ছেন। সিগারটা এখনই ঠোঁটে গুজত মুগ্ধ। তবে এরই মধ্যে কাস্টম অফিসারের এহেন কথা কানে যেতে ছেলেটা কেমন সশব্দে হেসে ওঠে, যার প্রতিটা হাসির শব্দ কান ধরিয়ে দিতে সক্ষম সবার। মুগ্ধ সময় নিয়ে হাসি থামায়, সিগারটা ঠোঁটে গুজে ফের বলে, 09 কেজে 4 সংরক্ষিত গোপনীয় কোডিং নাম্বারটি শুনতেই চোখ দুটো কেমন বড়সড় হয়ে গেল অফিসারের। গলায় নেমে এলো শুষ্কতা, শরীরে ধরল কম্পন। সে কেমন হতবাক কণ্ঠে বলল, আপনি? পেছন থেকে তখনই হাসির রোল পড়ল সকলের মাঝে। খালি পরিত্যক্ত গোডাউনের চার কোণে বাজতে লাগলো সকলের হাসির শব্দ, যা এক প্রকার গা কাটা দিয়ে দিচ্ছে অফিসারের। পেছন থেকে একজন বডিগার্ড আচমকায় হাসতে হাসতে বলে ওঠে, গুনে গুন্ডু আনিয়া 12 গুণ রিঞ্জা জাসিং ইয়া দো ওয়ার্ল্ড ফায়ার। তিনি আর কেউ নন, শেরোদা শয়ন মনিস্টার, রাশিয়ার আন্ডারওয়ার্ল্ড কিং। থরথর করে কাঁপতে লাগলো রিক্ত, ভয়ে কলিজা অবধি শুকিয়ে কাটতার। ওদিকে মুগ্ধ এবার সময় নিয়ে পেছনে ফিরে ঠোঁটের ভাঁজ থেকে সিগারটা মাটিতে ফেলে পা দিয়ে চড়তে লাগলো এক দফা। তার তীক্ষ্ণ দৃষ্টি আপাতত অফিসারের ওপর। সে ধীর পায়ে এগিয়ে আসে তার নিকট। অফিসার ভয়ে তটস্থ, পেছনে বেঁধে রাখা হাত দুটো ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে ব্যর্থ সে। মুগ্ধ এগিয়ে এসে দাঁড়ালো তার মুখোমুখি, কোমরের পেছন থেকে নিজের বন্দুকটা বের করে এনে হঠাৎ তাক করলো অফিসারের কপালে, ঠিক মধ্যেখানে। এবার বুঝি নিঃশ্বাস অবধি ফেলতে ভুলে গিয়েছে রিক্ত। ভাঙা ভাঙা কণ্ঠে চিৎকার করে বলল, আমি জানতাম না। বিশ্বাস করেন বস, আমি চিনিনি আপনাকে। মুগ্ধ বাঁকা হাসলো অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, চিনে ফেলেছিস বলেই তো মরতে হবে। রিক্ত গলা ফাটিয়ে চিৎকার করছে, আর্তনাদ করে কত শত অনুনয় জুড়েছে তা বলার বাইরে, অথচ সেসবে কান দেয়নি মুগ্ধ। উল্টো এক নিমিষে ট্রিগার চাপলো তক্ষুনি। মুহূর্তে এক বিকট শব্দে শান্ত হলো পরিবেশ, শান্ত হলো অফিসারের দেহ। রক্তে রঞ্জিত রিক্তের মুখমণ্ডল এক দফা পরক করে মুগ্ধ আচমকায় বলল, এতক্ষণে সুন্দর লাগছে। আই লাইক দ্য কালার অফ ব্লাড। কথাটা বলেই মুগ্ধ ধীরে সুস্থে নিজের পা থেকে জুতো খুলে পা দুটো উন্মুক্ত করে আলগোছে দাঁড়ালো মেঝেতে গড়িয়ে পড়া উষ্ণ রক্তের ধারায়। সেথায় পা ডুবিয়ে ছেলেটা কেমন পৈশাচিক হাসি টানলো ঠোঁটের কোণে। চোখ বুজে কোমরের ওপর দুহাত ঠেকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ। বিড়বিড় করে বলল, এতদিনে মাথাটা একটু ঠান্ডা লাগছে। ওষুধ পেলাম যে। রাতের খাবার দাবার শেষ, সকলে যে যার মতো ব্যস্ত। এদিকে রেহান বড্ড চিন্তিত। মুগ্ধের ব্যাপারে কাউকে না কাউকে আগাম সতর্ক করা জরুরি, কিন্তু কাকে করবে তাই যেন ভাবছে সে। তার অবচেতন মন একবার রৌদ্রের কথা ভাবলেও পরক্ষণে সেই ভাবনায় আগুন লেগেছে আরেক চিন্তায়। কেননা আগামীকাল ছেলেটা হানিমুনে যাবে। এমন সময় মুগ্ধের মতো সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলা কি ঠিক হবে? রেহান আর ভাবতে পারল না। মনকে হাজারবার শাসিয়েও যখন কাজ হলো না, তখনই সে ছুটল রৌদ্রের ঘরের দিকে। বিছানার ওপর এক ব্যাগ কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, অথচ রৌদ্র অরিন মত্ত নিজেদের মাঝে উষ্ণ চুম্বনে ব্যস্ত দুজন। এরই মধ্যে দরজায় হঠাৎ কড়া নাড়াবার শব্দ হলো। মুহূর্তে ছিটকে গেল দুজন, হাঁপিয়ে তাকাচ্ছে একে অপরের দিকে। রৌদ্র বেশ বিরক্ত। কার এত বড় সাহস তার এমন একটা রোমান্টিক মুডে এসে বাগড়া দেয়? রৌদ্র চটে গিয়ে টেনে ধরে অরিনের কোমর, হিসিয়ে বলে, তুই ছাড়লি কেন? অরিন শুকনো ঢোক গিলল, মিনমিনিয়ে বলল, কে যেন এসেছে। বলতেই আরেকবার নক পড়লো দরজায়। রৌদ্র কটমট দৃষ্টিতে তাকায় দরজার পানে। ভীষণ রাগ নিয়ে দরজার কাছে এগিয়ে যেতে লাগলেই অরিন পেছন থেকে তখনই বলে ওঠে, টি শার্টটা পরে নিন। রৌদ্র থামলো, আবারও পিছু এসে টি শার্টটা হাতে এগিয়ে গেল দরজার কাছে। গায়ে টি শার্ট জড়িয়ে দরজাটা খুলে যেই না কিছু বলবে তার আগে রেহান বলে ওঠে, ভাই ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ একটু বাইরে আসবি। রৌদ্রের মেজাজ বিগড়ায়, দাঁত খিচে বলে, এত রাতে কিসের কথা? যা পরে শুনবো। এখন আমি ইম্পর্টেন্ট ফাইল ঘাটছি, সো আই এম অলসো বিজি। রেহান অতিষ্ঠ চিন্তায়। সে তখনই এগিয়ে এসে খপ করে চেপে ধরে রৌদ্রের হাত। রৌদ্র হতবাক এহেন কাণ্ডে। রেহান কেমন অনুনয়ের সুরে বলে, একটু প্লিজ একটু শোন আমার কথা। এই পর্যায়ে রৌদ্র কেমন সিরিয়াস হলো। সে পা বাড়িয়ে বাইরে এসে দাঁড়ালো, ভ্রু কুচকে বলল, কি হয়েছে? রেহান আমতা করছে। এবার ছেলেটা অস্থির, একবার ঘাড়ে হাত রাখছে, আরেকবার কপালে। রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রেহানের অমন হাবভাব দেখে সে কেমন সন্দিগ্ধ কণ্ঠে বলল, এত প্যানিক করছিস কেন? ঘটনা কি? রেহান ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেললো, কোমরের উপর দুহাত রেখে বলতে লাগলো, আমার কাজিনের কথা মনে আছে তোর? রৌদ্র পুরোটা বোধগম্য হয়নি বোধহয়। সে কেমন আন্দাজ করে বলল, কোনটা জানো? আরে ওই যে মুগ্ধ আছে না, মির্জা শায়ান মুগ্ধ, কোরিয়া থেকে এসেছে, মনে পড়লো? রৌদ্র নড়ে চড়ে দাঁড়ায়, এবার ঠোঁট গোল করে বলে, ও হ্যাঁ, মনে পড়েছে। সে কি দেশে এসেছে নাকি? রেহান উপর নিচ মাথা নাড়ায়, ভয়ার্ত ঢোক গিলে আবারও বলে, আসলে ওকে নিয়েই কথাটা।
কি? অ্যাকচুয়ালি মুগ্ধ কোনো সাধারণ মানুষ নয়। ভরকায় রৌদ্র ভ্রু গুটিয়ে সন্দিহান গলায় জিজ্ঞাসা করলো। মানে? রেহান বুক ফুলিয়ে নিঃশ্বাস ফেললো বড় করে, মনে ভীষণ সাহস জুগিয়ে অবশেষে বলল, আসলে ও একজন। রেহান ভাই, রুহিপু ডাকছি, তাড়াতাড়ি এসো। রেহানের মুখের কথাটা শেষ হবার আগে পুতুল দৌড়ে এলো কোত্থেকে যেন এসে রেহানের হাত ধরে টানতে টানতে বলল কথাটা। এদিকে রেহান অস্থির, যে করে হোক রৌদ্রকে কথাটা বলা জরুরি। রৌদ্র এবার মুখ খুলল, থামালো পুতুলকে, নিচু কণ্ঠে বলল, তুমি যাও পুতুল, রেহান আসছে। নাছরবান্দা পুতুল এক প্রকার গো ধরে বলে ওঠে, রুহিপু ঘুম থেকে উঠেই কাঁদছে, বলছে রেহান ভাইকে যেখান থেকে পারি সাথে করে নিয়ে যেন আসি। প্লিজ ভাইয়া, তুমি পরে কথা বলিও, এখন চলো। অগত এমন কথা রেহান আর কথা বাড়ালো না। এই মুহূর্তে তার শ্যামবতীর প্রয়োজন, তাকে না গেলে কি আর হয়। রেহান পুতুলের হাত ধরে করিডোর দিয়ে যেতে গিয়ে হঠাৎ থামলো, পেছনে ঘুরে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো রৌদ্রের উপর, করুণ কণ্ঠে বলল, তাড়াতাড়ি ফিরে আসিস ভাই, তোর সাথে আমার অনেক কথা আছে। রৌদ্র চুপ করে শুনলো শুধু। রেহানের কথাগুলো কেমন অন্যরকম লাগলো শুনতে। কি হয়েছে তার? ও কি কোনো কিছু নিয়ে টেনসড? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? ঘুম ঘুম চোখ দুটোকে হাতের উল্টো পিঠ দিয়ে কোনো রকমে ডলছেন তাইফ সাহেব ধীরে সুস্থে কদম ফেলে চলে এলেন বারান্দায়। দক্ষিণে হাওয়া বইছে চারিপাশে, শীত আসতে আর খুব বেশি দেরি নেই। পূব গগনে সূর্য উঠলেও তার তেজ যেন গায়ে না লাগারই জোগাড়। সদ্য ঘুম ভাঙা তাইফ সাহেব মুখের সামনে হাত ঠেকিয়ে টানলেন এক বিরাট লম্বা হামি। ফোনের ওপাশ থেকে তখনও চেঁচিয়ে যাচ্ছে এসআই রাজন। তাইফ সাহেব সময় নিলেন, খানিকটা স্থির হয়ে ঘুম জড়ানো কণ্ঠে বললেন, কি হয়েছে, এত সকাল সকাল কল দিলে যে? রাজন সাহেব ব্যাপক সিরিয়াস এই মুহূর্তে। তিনি তখনই ব্যস্ত ভঙ্গিতে জবাব দিলেন, স্যার, আপনি গত মাসে কমলাপুর কাস্টম হাউসে রেড মেরে যে 50টা কন্টেনার জব্দ করেছিলেন তার রিপোর্ট চলে এসেছে। মুহূর্তে চোখ থেকে সকল তন্দ্রা কেটে গেল তাইফ সাহেবের। চোখে দেখা মিলল এক অদ্ভুত দীপ্তির। মানুষটা কেমন ফটাফট বলে ওঠেন, এই তুমি দাঁড়াও ওইখানে, আমি আধা ঘন্টার মধ্যেই আসি। বলেই তিনি কল কাটলেন। ব্যস্ত ভঙ্গিতে তৎক্ষণাৎ ছুটলেন ওয়াশরুমে। সে মাসখানেক আগে কমলাপুর কাস্টম হাউসে রেড বসিয়েছিলেন তাইফ সাহেব, জব্দ করেছিলেন ভিনদেশ থেকে আগত 50টি কন্টেনার। কেন যেন সে সময় কন্টেনারগুলো দেখে ব্যাপক সন্দেহ জাগে তাইফ সাহেবের। তবে সেসব কন্টেনার খুলে দেখার পারমিশন তখনও পাননি তিনি। আজ এতগুলো দিন পর অবশেষে পারমিট ম্যানেজ করতে পারলেন। তবে এই নিয়ে চোখ মুখ কেমন চকচক করছে মানুষটার। ব্যাগপত্র গোছাচ্ছে রৌদ্র, অরিন তৈরি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। মেয়েটার সম্পূর্ণ মুখাবয়ব জুড়ে একরাশ অন্ধকার বিরাজমান। তবে তা কেন কে জানে। রৌদ্র হাতের কাজ কারবার শেষ করে ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে ড্রেসিং টেবিলের আয়নায় চোখ রেখে গভীর দৃষ্টি ফেলল অরিনের আধারে নিমজ্জিত মুখ পানে। খানিকটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে সে ধীর কদম এগিয়ে আসে অরিনের নিকট। পেছন থেকে দুহাত দিয়ে অরিনের পাতলা কোমর চেপে ধরে মুখ নামিয়ে রাখলো মেয়েটার কাঁধে। গলায় কেমন সুর টেনে টেনে বলল, কি হয়েছে হানি? অরিন ঠোঁট উল্টায়, হিজাবের পিন দুটো হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে রয় নিজ জায়গায়। খানিকটা নাক টেনে বলে, কি লাভ এতবার হানিমুনে গিয়ে, যেখানে একটা বাবু অবধি এখনো পর্যন্ত পেলাম না। মেয়েটার এহেনও ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো গলায় বলা দুঃখের কথা শুনে রৌদ্রের নিশ্চয় একটুখানি দুঃখ পাওয়া উচিত ছিল। তবে বালাই ষাট, ছেলেটা কেমন ঘর শত্রু বিভীষণের ন্যায় আচমকায় ফিক করে হেসে ওঠে। তা শুনে অরিনের বুকটা বুঝি এই খান খান হয়ে গেল। মেয়েটা তৎক্ষণাৎ এক ঝটকায় রৌদ্রের হাত দুটো সরিয়ে দেয় নিজ কোমর হতে। চোখে মুখে এক প্রকার আগুন লেপটে তাকায় রৌদ্রের পানে। রৌদ্র ভরকায়, তৎক্ষণাৎ তর্জনী উঁচিয়ে ঠোঁটের উপর ঠেকায়। এতে ছেলেটার হাসি থামাতো দূর, উল্টে বেড়ে গেল দ্বিগুণ। অরিন এবার তেতে ওঠে, কোমরের দুধারে হাত রেখে কটমটিয়ে বলে, এখানে হাসার কি হলো? রৌদ্র থামলো, নিজের উপচে পড়া হাসিগুলোকে বহু কষ্টে গিলে নিয়ে নিজেকে সামলালো কোনো রকম। মেয়েটার পানে ক্ষুদ্র চোখে তাকিয়ে থেকে মিনমিনে স্বরে বলল, মানে না, তেমন কিছু না। অরিন নাক ফুলিয়ে যাচ্ছে ক্রমাগত, আগুন চোখ দুটো দিয়ে এই বুঝি ঝলসে দিবে রৌদ্রকে। রৌদ্র পেছায় দু কদম, হুট করে বিছানার সঙ্গে পা লেগে গিয়ে বেচারা ধুম করে বসে পড়ল বিছানায়। অরিন ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। তার চোয়াল শক্ত করে যেই না কিছু বলতে যাবে অমনি রৌদ্র কেমন চমৎকার হাসলো। মেয়েটার আদুরে মুখ পানে গভীর চোখে তাকিয়ে থেকে দুষ্টু কণ্ঠে বলে ওঠে, সুন্দরীদের এত রাগ করতে নেই মেয়ে, আদর পায় তো। অরিন মুখ বাঁকায়, বুকের কাছে দুহাত বেঁধে নাক ফোলায় সামান্য। রৌদ্র স্মিত হাসলো। অভিমানিনীর রাগ ভাঙাতে নিজে থেকে খানিকটা এগিয়ে এসে আলতো করে মেয়েটাকে টেনে আনে নিজের কাছে। দুহাতে অরিনকে চেপে ধরে বসালো নিজের বাঁ পায়ের উরুর উপর। অরিন বসলো, গাল ফুটিয়ে রাখলো তখনও।
রৌদ্র কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার ফোলা ফোলা গাল দুটোর দিকে। গালের চামড়ায় রং বসেছে যেন, তাও আবার পাকা টমেটোর রং। রৌদ্রের বড্ড লোভ লাগলো তা দেখে। আচমকাই নিজের লোভের তাড়নায় পড়ে ছেলেটা কেমন আলতো করে দাঁত বসিয়ে দিল মেয়েটার গাল দুটোর চামড়ায়। অরিন চোখ মুখ কুচকে বসে। বসা ছেড়ে উঠতে নিলেই রৌদ্র আঁকড়ে ধরে তার কোমর। মেয়েটার গাল থেকে নাক ঘষতে ঘষতে মুখ নামিয়ে আনলো কান বরাবর, হিসিয়ে বলল, এত তাড়াতাড়ি রাগ কমাস না সানশাইন, আমাকে আরেকটু রাগ ভাঙাতে দে। হতবাক অরিন বোকার ন্যায় ফেল করে তাকিয়ে রইল কেমন। এদিকে রৌদ্রের কর্মকাণ্ড গভীর হচ্ছে, তাতে হবারই কথা। ভীষণ মাত্রার ধৈর্যশীল ডাক্তার সে। বউকে একটুখানি কাছে পেলে একটু একটু পা পিছলে পড়েন আর কি। এ আর এমন কি। অরিন নড়চড় বাড়ায় এবার, দুহাতে রৌদ্রের বুক বরাবর ঠেলতেই লাগলেই রৌদ্র করে বসে আরেক কাণ্ড। মেয়েটাকে নিয়ে আচমকা গা এলিয়ে দিল টান টান করে গুছিয়ে রাখা বিছানার চাদরে। পর মুহূর্তে চোখের পলকে মেয়েটার উপর ঝুঁকে আসে বেহায়া ছেলে। অরিন ভরকায় হতবিহ্বলের ন্যায় তাকিয়ে থাকে রৌদ্রের দিকে। রৌদ্র কেমন ঠোঁট কামড়ে তাকিয়ে আছে আচ্ছন্ন দৃষ্টিতে। অরিন ফোঁস করে নিঃশ্বাস ফেলে। নিজেকে রৌদ্রের অমন হুটহাট পাগলামিতে মানিয়ে নিয়ে চুপচাপ গলা জড়িয়ে ধরে ছেলেটার। মুচকি হেসে বলতে লাগলো, এত পাগলামো কেন করো তুমি? রৌদ্র হাসলো নিঃশব্দে। মেয়েটার কপাল বরাবর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, এমনি। অরিন মুগ্ধ চোখে তাকায় এবার। আচমকাই ফের বলে ওঠে, ভালোবাসো আমায়? রৌদ্রের দৃষ্টি স্থির, কণ্ঠে কোনো রূপ ভনিতা ছাড়াই প্রতি উত্তর করে। হয়তো। মুহূর্তেই কপালে ভাঁজ পড়ল অরিনের। হয়তো তাকে ভালোবাসে কিনা তার প্রতি উত্তর, হয়তো আবার কেমন কথা। অরিন কেমন কাটকাট কণ্ঠে জানতে চায়, হয়তো? এটা আবার কেমন কথা? কিসের কথা? কোথাকার কথা? পরপর এতগুলো প্রশ্নে মোটেও হেলদোল নেই রৌদ্রের, উল্টো তার দৃষ্টি গভীর হচ্ছে ধীরে ধীরে। এদিকে কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব না পেয়ে মুখ থমথমে হয়ে এলো অরিনের। গলায় ঝাঁজ ঢেলে সে আবারও বলে, উত্তর দিচ্ছ না যে? রৌদ্র নিশ্চুপ। তার নিঃশ্বাসের গতি তীব্র হচ্ছে কেন যেন, চোখের পলকটাও তো পড়ছে না একটুও। তা দেখে অরিনের নাক ফুলালো আবার। সে দুহাতে রৌদ্রকে নিজের উপর থেকে ঠেলে দিতে দিতে কর্কশ গলায় বলল, সরো আমার উপর থেকে। রৌদ্র ঠোঁট কামড়ে হাসলো এবার। একভ্রু উঁচিয়ে শান্ত কণ্ঠে প্রতি উত্তরে বলল, যদি না সরি? অরিনের রাগ বাড়ছে তরতর করে, নাকের পাটা ফুলে একাকার অবস্থায়। রৌদ্রের বেশ লাগছে তা দেখতে। অরিন তৎক্ষণাৎ নড়ে চড়ে বলে ওঠে, ধাক্কা দিয়ে সরিয়ে দেব। কথাটা বলতে দেরি, রৌদ্রে ঝুঁকে আসতে দেরি নেই। সে কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে মেয়েটার পানে। মুখ নামিয়ে এনেছে অরিনের মুখ বরাবর। ঠোঁটের সনে ঠোঁট ছুঁয়ে হাসকি টোনে তখনই বলল, সাহস থাকলে জাস্ট একবার ধাক্কা দিয়ে দেখ সানশাইন। আই সোয়ার, তুই যতটুকু দূরে সরাবি পর মুহূর্তেই তার চেয়ে ঠিক দ্বিগুণ কাছে চলে আসবো তোর। অরিন ভাষা হারিয়েছে এই মুহূর্তে। চোখ দুটো কেমন স্থির হয়ে গেল আপনা আপনি। মনে লেগে গেল ঘোর, এক অনিয়ন্ত্রিত ঘোর। এক হাতে বিশাল বড় চাবির গোছা নিয়ে হন্তদন্ত পায়ে ছুটছেন এসআই রাজন। গন্তব্য কাস্টম গোডাউনে। সেথায় প্রায় মিনিট 5 ধরে দাঁড়িয়ে আছেন তায়েব সাহেব। তা মনে পড়তেই কপালে ঘাম ছুটল রাজন সাহেবের। এখন গেলেই বোধহয় স্যারের কাছে বেশ করা একটা ধমক খেতে হবে তার। কিয়ৎক্ষণ বাদে রাজন সাহেব এসে উপস্থিত হলেন গোডাউনের বাইরে। তার ঠিক দুহাত সামনে পিঠ দেখিয়ে দাঁড়িয়ে আছেন তায়েব সাহেব। গম্ভীর মুখ মানুষটার কোমরের পিঠে বেঁধে রেখেছেন দুহাত। রাজন খানিক ঢোক গিলল, আমতা আমতা স্বরে পিছু ডাকলো, স্যার। তায়েব সাহেব ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। ভ্রুদয়ের সংযোগস্থলে গোটা কতক ভাঁজ ফেলে দিলেন এক জোরালো ধমক। এতক্ষণ লাগে আসতে? কি দিয়ে এসেছো? প্লেন দিয়ে নাকি হেলিকপ্টারে? যেমনটা ভেবেছিলেন তেমনটাই হলো বেচারা রাজনের সাথে। লোকটা কেমন কাচুমাচু ভাব নিয়ে দাঁড়িয়ে রইল মাথা নুয়ে। তায়েব সাহেব ঘাড় সোজা করলেন, গম্ভীর মুখে ফের ধমকে বললেন, কন্টেনারগুলো খেলার কথাটা কি আলাদা করে নিমন্ত্রণ পত্রে বলে পাঠাতে হবে? তৎক্ষণাৎ দুধারে মাথা নাড়ায় রাজন। ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে এসে চাবি দিয়ে খুলতে লাগলো প্রথম কন্টেনারটি। তবে বেশ পুরনো কন্টেনার হয়, চাবিগুলো কেমন কাজ করছে না মনে হচ্ছে। বেচারা রাজন ভয়ে ভয়ে একবার স্যারের পানে তাকায়। পরক্ষণে তায়েব সাহেবের কটমট দৃষ্টি দেখে সামান্য ঢোক গিলে আবারও মনোযোগ দেয় নিজের কাজে। কিন্তু না, বহু চেষ্টার পরও কাজ কিছুতেই হচ্ছে না। এই পর্যায়ে মেজাজ চটল তায়েব সাহেবের। মানুষটা কেমন শক্ত মুখে এগিয়ে এলেন কন্টেনারের সামনে। রাজন সাহেবকে আরেক দফা ধমক দিয়ে বললেন, দেখি সরো, পুলিশের চাকরির করেও নাকি গায়ে জোর নেই তোর? যত সব অকর্মার ঢেকি। রাজন সাহেবের মুখটা কেমন এইটুকুন হয়ে গেল স্যারের আরেক দফা ধমক খেয়ে। আজ সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলেন তিনি কে জানে। একবার যদি সে অলক্ষণে মানুষটার হাতের কাছে পেত তাহলেই হতো। একেবারে রাম ধোলাই দিয়ে ছাড়তেন তিনি। কথাগুলো ভাবতে ভাবতে নিজেকে শান্ত করলেন রাজন সাহেব।
তখনই পা চালিয়ে সরে এলেন কন্টেনারের সামনে থেকে। তাইব সাহেব এগিয়ে এলেন, এবার চাবির গোছাটা হাতে নিয়ে কন্টেনারের বড় তালার ভেতরে বড় একখানা চাবি ঢুকিয়ে পরপর দুবার চাপ দিলেন কোনো রকম। অমনি তালাটা কেমন খট করে শব্দ তুলে খুলে গেল। পাশ থেকে রাজন সাহেব কেমন হাঁ করে তাকিয়ে রইলেন সেদিকে। তার শরীরে কি সত্যিই জোর নেই? তালা খোলা শেষ। তাইব সাহেব আলগোছে হাত বাড়িয়ে রাখলেন কন্টেনারের দরজায়, শরীরের সর্বশক্তি কাজে লাগিয়ে দিলেন এক ধাক্কা। মুহূর্তে বিশালাকার কন্টেনারের দরজাটা খ্যাচখ্যাচ শব্দ তুলে খুলে গেল দুদিকে। পরক্ষণে কন্টেনারের ভেতরকার পরিবেশ দেখে তাইব সাহেব সহ বাদবাকি কর্মকর্তারা থমকালেন। কেউ কেউ অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছেন হতভম্বের। পুরো কন্টেনার জুড়ে বিদেশি অস্ত্র, বুলেট। তাইব সাহেব হাঁ করে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। তার অবিশ্বাস্য কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরিয়ে আসে, মাই গড! পাশে দাঁড়িয়ে থাকা রাজন কেমন ভয়ার্ত ঢোক গিলল মনে হচ্ছে। বেচারা পা টিপে টিপে এগিয়ে আসেন তাইব সাহেবের একদম পেছনে। চাপা স্বরে বললেন, স্যার, এখানে নিশ্চয়ই উদ্যোগ কর্মকর্তাদের সাপোর্ট রয়েছে, না হলে কোটি কোটি টাকার বেনামি অস্ত্র আমাদের দেশ হয়ে পাচার হতে যাবে কেন? কথাটা মোটেও ভুল বলেননি রাজন সাহেব। তাইব সাহেবের বিচক্ষণ মস্তিষ্কেও কথাটা এসেছে ইতিমধ্যে। তিনি তৎক্ষণাৎ নড়ে চড়ে দাঁড়ালেন, গলা উঁচিয়ে হুঙ্কার চড়ে বাদবাকি কর্মকর্তাদের আদেশ দিয়ে বললেন, এভরিবডি টেক পজিশন। রজন সাহেব। রাজন সাহেব শটান হয়ে দাঁড়ান, বুক উঁচিয়ে কঠোর গলায় বলেন, জি স্যার। তাইব সাহেব গম্ভীর অথচ শক্ত গলায় বলতে লাগলেন, সব কটা কন্টেনার চেক করুন। যত অবৈধ এবং বেমানি জিনিসপত্র পাবেন সবগুলো সিজ করুন। ইটস অ্যান অর্ডার। না চাইতেও অর্ডার ফলো করতে হবে রাজন সাহেবের। এই নিয়ে বুকে বড় কষ্ট থাকলেও মুখে একদম স্বাভাবিক তিনি। তাইব সাহেব গম্ভীর মুখে সেখান থেকে প্রস্থান করতে নিলে আবার কি মনে করে পেছনে ফিরলেন। রাজন সাহেবকে উদ্দেশ্য করে বললেন, এই ফাইলটা কোথায় যেটা আপনাকে আনতে বলেছিলাম? রাজন সাহেব তৎক্ষণাৎ ছুটে গেলেন অন্যত্র। ফিরে এলেন ঠিক কয়েক সেকেন্ডের মাথায়। হাতে করে নিয়ে এলেন হলুদ রঙের বেশ মোটা তাজা একটা ফাইল, যার গায়ে গোটা গোটা অক্ষরে লেখা একটা অপরিচিত কোড, 09 KG 80। রাজন সাহেব কাপা কাপা হাতে ফাইলটা এগিয়ে দিলেন তাইব সাহেবের দিকে। তাইব সাহেব খপ করে টেনে ধরলেন সেই ফাইল। ব্যস্ত হাতে ফাইলটা খুলে নিয়ে দেখতে লাগলেন উল্টে পাল্টে। না, শুরু থেকে শেষ অবধি কোথাও এসব কন্টেনারের মালিকের নাম পরিচয় নেই। তাইব সাহেব বেশ আশ্চর্য হলেন এহেন কাণ্ডে। নামহীন এসব কন্টেনার তাহলে অ্যাপ্রুভ করলো কে? তা আবার কোটি কোটি টাকার অবৈধ অস্ত্র। তাইব সাহেবের চোয়াল শক্ত হলো, এবার দৃষ্টি হলো কঠিন। তিনি তৎক্ষণাৎ ফাইলটাকে গোছাতে ব্যস্ত হতেই হুট করে ভুলবশত ফাইলটা পড়ে গেল জমিনে। এতে যেন মহা বিরক্ত হলেন গম্ভীর মুখ মানুষটা। বিরক্ত মুখে এক হাঁটু গেড়ে বসলেন জমিনে। ফাইলটা গোছাতে গোছাতে হঠাৎ তার দৃষ্টি থমকালো একটা সফেদ রঙা ছোট কাগজের উপর, যার গায়ে লাল কালি দিয়ে কি যেন একটা লিখে রাখা। তাইব সাহেব ভ্রু কুচকে হাত বাড়ালেন সেটায়। কাগজটা সম্মুখে এনে দেখলেন কাগজের গায়ে কেমন গোটা গোটা অক্ষরে একটা গোপন কোড লিখে রাখা, ঠিক যেমনটা ফাইলের গায়ে লেখা ছিল। তাইব সাহেব এবার কাগজটার পানে চেয়ে থেকে আওড়ালেন, 09 KJ 40। এটা আবার কিসের কোড? আইনমন্ত্রীর বাসভবনের চারিপাশে বরাবরের ন্যায় মানুষের সমাগমটা খানিক বাড়তি থাকলেও আজ কেন যেন তেমন একটা নেই। এতে অবশ্য মাথা ঘামায়নি তাইব সাহেব। গম্ভীর মানুষটা কেমন শক্ত চোখে মুখে গটগট পায়ে রওনা হলেন আইনমন্ত্রীর বাসভবনে। ড্রাইভওয়ে পেরিয়ে বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়াতেই দরজার কাছে দাঁড়িয়ে থাকা লোক দুটো কেমন পথ আটকে দাঁড়ালেন তাইব সাহেবের। কর্কশ গলায় বলে ওঠে। তাইব সাহেব প্রতি উত্তর করলেন না, উল্টো পকেট থেকে নিজে ডিপার্টমেন্টাল আইডি কার্ডটা বের করে এনে এগিয়ে ধরলেন। লোক দুটো সরু চোখে দেখলো একবার, পর মুহূর্তে নড়ে চড়ে দরজার কাছ থেকে সরে দাঁড়িয়ে বললেন, আচ্ছা যান ভিতরে। অনুমতি পাওয়া মাত্রই ভেতরে ঢুকলেন তাইব সাহেব। গটগট পায়ে চলে এলেন লিভিং রুমে। সুসজ্জিত বাড়িটার চারিদিকে আধুনিকতার কারুকাজের ছোঁয়া। বাড়ির প্রতিটা আসবাবপত্রে রয়েছে আভিজাত্যের নিদর্শন। তাইব সাহেব দাঁড়িয়ে না থেকে বসে পড়লেন সাজিয়ে রাখা সোফার এক কোণে। প্রায় মিনিট দশেক পর তার চলমান অপেক্ষার অবসান ঘটল। পাতলা গরনের বয়স্ক আইনমন্ত্রী রয়ে শয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। পাতলা গায়ের গরনের বয়স্ক আইনজীবী রয়ে শুয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। তাকে দেখা মাত্রই তাইব সাহেব দাঁড়িয়ে পড়েন। আইনমন্ত্রী ধীরে সুস্থে এসে দাঁড়ালেন লিভিং রুমে। তার পিছু পিছু লেজ নাড়াতে নাড়াতে চলে এলো তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শিবলু। আইনমন্ত্রী এসেই আগে নিজের চোখের মোটা ফ্রেমের চশমাটা খানিক ঠিকঠাক করে নিয়ে বসলেন বড় সোফার নরম গদিতে। ঘাড় উঁচিয়ে তাইব সাহেবের পানে দৃষ্টি নিবদ্ধ করে জোরপূর্বক হাসি দিয়ে বললেন, আরে এলাকার ডিসি যে, তা আজ হঠাৎ কি মনে করে? তাইব সাহেব সোজাসাপটা ভঙ্গিতে হাতের ফাইলটা উপর করে রাখলেন সামনের টেবিলটায়। অতঃপর ফের সোজা হয়ে দাঁড়িয়ে কাটকাট কণ্ঠে বলতে লাগলেন, স্যার, কাস্টম হাউসে গত মাসে রেইড বসেছিলাম।
জব্দ করেছিলাম 50টি কন্টেনার। আজকে সেসব খোলার অনুমতি পেয়েছি বলে খুলতে গিয়ে দেখলাম থামলেন তাইব সাহেব। সামনে বসে থাকা আইনমন্ত্রী তার দিকে তেমন পাত্তা নেই। তিনি এক প্রকার বেখেয়ালি আচরণ করতে ব্যস্ত। পাশে দাঁড়িয়ে থাকা নিজের পিএকে আদেশ দিয়ে বললেন, আমার কফিটা কই? পিএ মশাইও ভারী কাজের মানুষ। অন্যের বেলায় নয়, বরঞ্চ নিজের মালিকের বেলায় তিনি তখনই পোষা পানির ন্যায় গলা উঁচিয়ে গৃহকর্মীকে ডেকে বললেন, আমেনার মা, ওই আমেনার মা, স্যারের কফি কই? ওপাশ থেকে আওয়াজ আসেনি তখনও। তবে কিয়ৎক্ষণ বাদে একজন মধ্যবয়স্ক নারী হাতে এক কাপ কফি নিয়ে চলে এসেছেন লিভিং রুমে। কফিটা বেশ রয়েছে মন্ত্রীর হাতে তুলে দিয়ে প্রস্থান ঘটালেন তখনই। এদিকে চুপচাপ দাঁড়িয়ে থেকে এসব নাটক হজম করছেন তায়েব সাহেব। এত বড় জরুরি কথাটাও কেমন শুনতে নারাজ তারা। মন্ত্রীমশাই কফির কাপে চুমুক বসিয়ে পরক্ষণে বললেন, হ্যাঁ বলুন, এবার কি বলছিলেন তখন? তায়েব সাহেব নাক ফুলিয়ে নিঃশ্বাস ছাড়লেন, শক্ত গলায় বলতে লাগলেন, আজকে সেসব কন্টেনার চেক করে দেখলাম সব বিদেশি অস্ত্র, যা কেনাটাই আমাদের দেশের নয়। এমনকি কোন দেশ থেকে এসেছে, কেন এসেছে, কে পাঠিয়েছে, কে নিয়ে যাচ্ছে, এসবের কোনো কাগজপত্র নেই। সবটাই চলছে বেনামি লেনদেন। তায়েব সাহেবের কথাটা শেষ হবার পূর্বেই মন্ত্রী নাকে মুখে উঠে গেল কেন যেন। বেচারা আধাবুড়ো মানুষ কাশতে কাশতে বুক চেপে ধরলেন। তখনই পাশ থেকে শিবলু এসে একাধারে পিঠ ডলতে লাগলেন তার মনিবের। প্রায় বেশ কিছুক্ষণ পর একটুখানি দম খিঁচলেন মন্ত্রী। হতবাক চোখে তায়েব সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কোন কন্টেনার জব্দ করেছেন আপনি? তায়েব সাহেব ভ্রু কুচকান, ঠোঁট উল্টে বললেন, তা তো জানি না স্যার, তবে এই ফাইলটাই সব ডিটেলস লেখা আছে। মন্ত্রীমশাই এক মুহূর্ত দেরি করলেন না। চটপট ভঙ্গিতে টেবিলের উপর থেকে হাত বাড়িয়ে নিয়ে নিলেন ফাইলটা। ব্যস্ত হাতে ফাইলটা সামান্য সোজা করতে আচমকা নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। সম্পূর্ণ বদনে ছেয়ে গেল অনাকাঙ্ক্ষিত কম্পন। হাত থেকে অজান্তেই খসে পড়ল ফাইলখানা। চোখে মুখে তার লেপটে গেল এক অজানা আতঙ্কের ছাপ। তার ভয়ার্ত দৃষ্টি এখনো তাক করে রাখা ফাইলের গায়ে লিখে রাখা কোটটার পানে। এদিকে মন্ত্রীর এমন ভয়ানক ভাবসাব দেখে হতবুদ্ধিনে দাঁড়িয়ে আছেন তায়েব সাহেব। সামান্য গলা খাকারি দিয়ে যেই না কিছু বলতে যাবেন, অমনি মন্ত্রী কেমন ভয়ে জুবুথুবু অবস্থায় দাঁড়িয়ে পড়েন বসা ছেড়ে। আতঙ্কিত গলায় তায়েব সাহেবকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলতে লাগলেন, এই শালা পাগল, তুই এটা কি করলি? ওরে মাঙ্গের পুত, তুই কন্টেনার আটকালি? আল্লাহ গো, আমি বাড়ি, হাই হাই, আমি এখন কি করি? কই যাব, কই লুকাবো আমি? আল্লাহ গো, নিয়ে নাও আমারে, নিয়ে নাও। ভুলভাল বকতে গিয়ে হঠাৎই সম্বিত ফিরল মন্ত্রী। তৎক্ষণাৎ জিভে দাঁত কেটে নিজেকে শুধরে ফের বললেন, এই না না, আল্লাহ আমারে এত তাড়াতাড়ি নিও না, নিলে ওদের নাও। তায়েব সাহেব হতভম্ব অবাক গলায় জিজ্ঞাসা করলেন, এমন করছেন কেন আপনি? মন্ত্রীমশাই স্থির হলেন। চোখে মুখে একরাশ আতঙ্ক ছড়িয়ে বললেন, তোর বাপের। চোয়াল শক্ত হলো তায়েব সাহেবের। কটমট করে কিছু বলার উদ্দেশ্যে মুখটা খুলবেন তার আগে তিনি থমকে দাঁড়ালেন এক বিকট শব্দে। কান খাড়া করলেন তক্ষুনি। খুব কাছে কোথাও হেলিকপ্টার উঠছে বোধহয়, নাকি এখানেই নামবে কি না কে জানে। ওদিকে মন্ত্রীমশাইয়ের এই পর্যায়ে হাঁটু কাঁপছে। লোকটা ভয়ে তটস্থ। আনমনে বিড়বিড় করে বলতে লাগলেন, আয়সা পড়ছে রে। শিবলু তখনই ছুটল বাড়ির বাইরে। হন্তদন্ত পায়ে ছুটতে গিয়ে দু একবার হোঁচট খেতে গিয়েও সামলালো নিজেকে। তড়িঘড়ি করে বাড়ির সদর দরজার কাছে দাঁড়াতে দেখলো আকাশ কাঁপিয়ে হেলিকপ্টার বাসভবনের বাঁ দিকের হেলিপোর্টে নামবার জন্য প্রস্তুতি নিচ্ছে। শিবলু চোখে মুখে হাত ঠেকিয়ে দাঁড়ায়। চারিদিকে উঠছে ধুলাবালি। একদণ্ড দাঁড়িয়ে থাকা দায় হলেও তার যে দেখতেই হবে কে এসেছে। শিবলু যখন চোখ মুখ ঢাকতে ব্যস্ত, ঠিক তখনই পাশ থেকে একজন চেঁচিয়ে বলতে লাগলো, ভাই সামনে তাকান, দেখেন তাড়াতাড়ি। শিবলু চোখের উপর আঙ্গুল বেঁধে খানিকটা চোখ খুলে দেখে বাড়ির বাইরে একসাথে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা নামি দামি কালো রঙা গাড়ি। কতগুলোর নাম তো ঠিক মতো উচ্চারণ করতে পারবে না সে। তবে সেসবের চাইতে অবাক করার মতো বিষয় হচ্ছে বাড়ির মূল গেট দিয়ে বিনা বাধা ঢুকে পড়ছে একটা ফায়ার সার্ভিসের গাড়ি। শিবলু চেঁচায়, ওই কিরে, ওই গাড়ি ঢুকে কই? চেঁচানো কথাটা কানে গেল না কারোরই, যাবে কি করে। সামনে নামছে হেলিকপ্টার, তার আওয়াজে সামনে আর কারো আওয়াজ কানে যায়। প্রায় মিনিট পাঁচেক পর হেলিপোর্টে নামলো হেলিকপ্টার। বিদেশি বেশ নামি দামি হেলিকপ্টার। হেলিকপ্টারের পাখা নড়তে থাকা অবস্থাতে হেলিকপ্টারের দরজা খুললো। কিয়ৎক্ষণ বাদে হেলিকপ্টার থেকে বেশ ভাব নিয়ে নেমে আসে এক সুদর্শন যুবক। তার কালো রঙা ট্রেঞ্চ কোট,
যুবক নির্বিকার ভঙ্গিতে নেমে আসে সেখান থেকে। বাসভবনের মৃদু ঘাসের জমিনে পা ফেলে দাঁড়ায় বেশ নাটকীয় ভঙ্গিতে। এক হাতে আলতো করে নিজের মেয়েধীন পেটের কাছে কোটের বাটনটা খুলে নিয়ে বলিষ্ঠদেহী যুবক এক হাত গুজল নিজের প্যান্টের পকেটে। চোখে আটা কালো রঙা রোদ চশমা, মাথার উপরে সূর্যের তির্যক রশ্মি এসে পড়ছে সুদর্শন যুবকের ফর্সা তীক্ষ্ণ চোয়ালে। শিবলু ধীরে ধীরে চোখের উপর থেকে হাত সরায়। অদূরের সুদর্শন বিদেশি যুবককে দেখে চোয়াল কেমন অজান্তে ফাঁক হয়ে গেল তার। এদিকে যুবক এবার বাঁকা হাসলো, ধীর কদমে এগিয়ে এলো বাড়ির দিকে। ওদিকে ফায়ার সার্ভিসের গাড়িও ততক্ষণে বাড়ির বাগানে এসে থেমেছে। যুবককে দেখা মাত্রই গাড়ি থেকে ব্যস্ত ভঙ্গিতে নেমে আসেন একজন। দ্রুত হাতে গাড়ির উপর থেকে একটা মোটা পাইপ নিয়ে এগিয়ে আসে যুবকের নিকট। যুবক থামলো, ঠোঁটের কোণে ক্রূর হাসি লেপ্টে রেখে আলগোছে হাত বাড়িয়ে চোখ থেকে সরিয়ে আনলো নিজের কালো রঙা রোদ চশমাটা। মুহূর্তে উন্মুক্ত হলো সুদর্শন যুবকের বাদামি চোখ দুটো। সে বেশ ভাব নিয়ে চশমাটা নিজের বুকের কাছে খোলা শার্টের অংশে আটকায়। পর মুহূর্তে পাশের বান্দার হাত থেকে ভারী পাইপটা তুলে নেয় নিজ হাতে। ওদিকে এমন দৃশ্য দেখা মাত্রই গাড়িতে বসে থাকা আরেক লোক তখনই পাইপের লাইন অন করে দেয়। সাথে সাথে ভীষণ বেগে পুরো বাসভবন ছড়িয়ে ছিটিয়ে গেল তরল। সম্মুখে দাঁড়িয়ে থাকা শিবলু সহ বাদবাকি লোকগুলো এহেন তরলের বেগ সইতে না পেরে ছিটকে পড়ল অন্যদিকে। বাড়ির ভেতরেও ঢুকছে এহেন তরল, যার বিকট গন্ধ নাক ধরে যাচ্ছে সকলের। আইনমন্ত্রী থরথর করে কাঁপছেন। মানুষটার পায়ের তল দিয়ে ছড়িয়ে গিয়েছে তরলের উপস্থিতি। তিনি কেমন সন্দেহাতীতভাবে খানিকটা নুয়ে তরলে আঙ্গুল ডোবালেন একটু করে। তারপর সে আঙ্গুল নাকের সামনে ধরতে আটকে ওঠেন তিনি। ভয়ার্ত কণ্ঠে আমতা আমতা করে বলে ওঠেন, পেপার টোল। চমকে ওঠেন তায়েব সাহেব, ভয়ঙ্কর চোখে তাকালেন হতভম্বের ন্যায়। এদিকে মন্ত্রী সাহেব ঘন ঘন নিঃশ্বাস ফেলে চেঁচাতে লাগলেন, এই আমিনার মা, চুলা অফ করো। ওই তোরা সবাই কারেন্টের লাইন অফ কর। শিবলুর সর্বাঙ্গ ভিজে গিয়ে একাকার অবস্থা। ছেলেটার কেমন মুখ কুচকে উঠে দাঁড়ায়। তবে কি মনে করে একবার নিজের গায়ে নাক ঠেকাতে আটকে উঠল বেচারা। ভয়ার্ত কণ্ঠে গলা ফাটিয়ে চিৎকার করে দেয়, আল্লাহ গো, পেট্রোল! ভয়ে জড়সড় সকলে, প্রত্যেকে আতঙ্কে ছুটাছুটি চালাচ্ছে এদিক ওদিক। প্রায় মিনিট দশেক পর যুবক থামলো, হাত থেকে মোটা পাইপটা নিচে ফেলে দাঁড়ালো শটান হয়ে। অতঃপর নিজের প্যান্টের পকেট থেকে হাত বাড়িয়ে বের করে আনে সেই অতি পরিচিত মোটা সিগার। ঠোঁটে গুজলো সময় নিয়ে। অন্য পকেট থেকে লাইটার বের করে আনতে চিৎকার দিয়ে ওঠে পাশের লোকজন। ভয়ার্ত আর্তনাদে ফেটে পড়ে সকলে। যুবক ক্রূর হাসলো, বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি ফেলে আলতো করে আগুন ধরালো সিগারের আগায়। ইতিমধ্যে পুরো বাসভবন ঘেরাও করেছে যুবকের সশস্ত্র বাহিনীর বডিগার্ড। যুবক বেশ বড়সড় একটা টান বসায় সিগারের শেষ প্রান্তে, ঠোঁট গোল করে ধোঁয়া ছেড়ে কদম বাড়ায় বাড়ির দিকে। তার হাতের লাইটার এখনো জ্বলছে, তা দেখে বুক কাঁপছে সকলে। যুবক ধীরে ধীরে চলে গেল বাড়ির ভেতরে। সম্মুখ দুয়ারে শটান হয়ে দাঁড়িয়ে একবার চোখ রাখলো লিভিং রুমে। সেথায় তায়েব সাহেবকে শক্ত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বাঁকা হাসলো যুবক। গটগট পায়ে চলে এলো লিভিংয়ে। মন্ত্রী সাহেবের এবার মৃত্যুর ভয়ে নির্ঘাত হার্ট অ্যাটাক হবে। মানুষটা কেমন আতঙ্কিত হয়ে গেল যুবককে দেখে। ভয়ার্ত ঢোক গেলে আমতা আমতা করে বলল, স্যার, স্যার। চমকে তাকান তায়েব সাহেব। অমন একটা হাঁটুর বয়সী ছেলেকে স্যার বলে সম্বোধন করা হচ্ছে কেন? তায়েব সাহেব ভ্রু কুচকে তাকান এবার। এতে অবশ্য সুদর্শন যুবক ওরফে মির্জা সায়ন মুগ্ধের তেমন হেলদোল নেই। সে কেমন নির্বিকার ভঙ্গিতে এসে বসলো বড় সোফায়, তা আবার পায়ের উপর পা তুলে। ঠোঁটের কোণে জ্বলছে সিগার। আইনমন্ত্রী আর সময় নষ্ট করলেন না, তখনই ছুটে এসে বসলেন যুবকের পায়ের ধারে। তা দেখা মাত্রই পায়ের তালু জ্বলে ওঠে তায়েব সাহেবের। কি হচ্ছেটা কি এসব, তাই যেন ভাবছেন তিনি। এদিকে মুগ্ধ এবার মুখ খুলে গম্ভীর মুখে ঘাটটা খানিক এদিক ওদিক নাড়িয়ে বলে, শুনলাম কে নাকি আমার কন্টেনার আটকেছে। বুক কেঁপে ওঠে মন্ত্রীর। ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে পা চেপে ধরে মুগ্ধের। আমতা আমতা করে বলে, সরি, আমি না স্যার, আমি না। এই যে ওই বেয়াদব দাঁড়ায় আছে, ওই করছে। মুগ্ধের দৃষ্টি উঠল ওপরে, ঠোঁটে খেলল রহস্যময় হাসির ছাপ। সে কেমন শান্ত কণ্ঠে তায়েব সাহেবকে বলল, দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়ুন। শত হলেও বয়স হয়েছে, হাঁটুতে ব্যথা থাকবে নিশ্চয়ই। তায়েব সাহেবের চোয়াল শক্ত, গলায় ঝাঁজ ঢেলে তিনি পরক্ষণেই বলে ওঠেন, এতটাও দুর্বল হয়ে যায়নি এখনো? মুগ্ধ মাথা নাড়ায় বাঁকা দৃষ্টি নিক্ষেপ করে তায়েব সাহেবের দিকে। অতঃপর রহস্যময় কণ্ঠে বলে, এত না হলেও খুব শীঘ্রই হবেন। ভ্রু গোটায় তায়েব সাহেব, সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়লেন, মানে কি বলতে চাও তুমি? এবারেও রহস্যময় হাসলো মুগ্ধ। সময় নিয়ে উঠে দাঁড়ালো, বসা ছেড়ে দু কদম এগিয়ে এসে দাঁড়ালো তায়েব সাহেবের মুখোমুখি। বেচারা তায়েব সাহেব কেমন ঘাড় উঁচিয়ে তাকিয়ে রইলেন ছেলেটার পানে। মুগ্ধ কেমন শীতল কণ্ঠে বলল, তেমন কিছু না, শুধু এটুকুই বলবো, এত সৎ হতে যাবেন না। আমি আবার খুব বেশি সৎ মানুষ দেখতে পারি না। শত হলো অসৎ মানুষ তো, তাই সৎ মানুষ দেখলে অ্যালার্জি হয় আমার।
তায়েব সাহেবের রাগ বাড়ছে তরতর করে। এইটুকুন ছেলে নাকি তাকে উপদেশ দেয়? তিনি তখনই শক্ত গলায় ঝাঁজ ঢেলে বললেন, আমাকে নিয়ে তোমার চিন্তা না করলেও হবে, তুমি বরং নিজেরটা দেখো। দৃষ্টি ছোট করলো মুগ্ধ, বাঁকা হেসে তৎক্ষণাৎ বলল, আরে কি বলেন, এখন থেকে তো সবটা আমাকে দেখতে হবে। মানে? মুগ্ধের কপালে ভাঁজ পড়ল এবার। ছেলেটা কেমন বিরক্ত কণ্ঠে বলল, আপনি বড্ড মানে মানে করেন, বুঝলেন? তবে একটা কথা শুনে রাখুন, আমি কাউকে কৈফিয়ত দিতে মোটেও ইচ্ছুক নই। মুখের উপর এহেন বেকাতারা উত্তরে বেজায় অসন্তুষ্ট তায়েব সাহেব চোখ নামালেন তক্ষুনি। মুগ্ধ এবার রহস্যময় গলে আবারও বলল, নাইস টু মিট ইউ মিস্টার ডিসি সাহেব। তায়েব সাহেব কড়া চোখে তাকালেন, মুখ কুচকে পরক্ষণে বললেন, এত বাজে মিটিং কেউ কেউ কিভাবে নাইস বলে? হাস্যকর। মুগ্ধ মুচকি হাসে, বাঁকা চোখে ঠেস মেরে বলে, অভ্যাস করে নিন, এই তো সবই শুরু। এবার থেকে আপনার আমার দেখা সাক্ষাৎ তো রোজকার ঘটনা হবে। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। চিন্তায় পড়লেন তায়েব সাহেব। সবে শুরু মানে? এই ছেলে হঠাৎ এই কথা বলছে কেন? কি চলছে এর মাথায়? তায়েব সাহেব থমথমে মুখে চেয়ে রইলেন এক দৃষ্টিতে। মুগ্ধ ঠোঁট পিষে ক্রুড়ো হাসলো। শার্টের বোতাম লাগিয়ে রাখা চশমাটা খুলে এনে আঁটলো চোখ বরাবর। অতঃপর ডান হাতে 2 আঙ্গুলের মাঝে ধরে রাখা সিগারটা ফের ঠোঁটের ভাঁজে চেপে পা বাড়ালো চলে যাবার উদ্দেশ্যে। এদিকে তায়েব সাহেব কঠোর চোখে তাকিয়ে রইলেন। হয়তো মনে মনে ভাবছেন ছেলেটা কি পরিমাণ বেয়াদব। বাড়ির ড্রয়িং রুমে সারি সারি করে সাজিয়ে রাখা ব্যাগপত্র। ড্রাইভার মফিজ এসে এক এক করে গাড়িতে তুলছে সব। সিঁড়ি বেয়ে ধুপধাপ পা ফেলে নামছে অনেক। এক হাতের কবজিতে বাজছে কালো রঙা ঘড়ি। সুদর্শন যুবক একেবারে ফিটফাট। তার পিছু পিছু ধীর পায়ে নামছে ইকরা। চোখে মুখে লাজুক ভাবসাব। অনেক কি মনে করে একবার ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। পরক্ষণে ইকরার সনে চোখাচোখি হওয়ার মুচকি হাসলেন মহাশয়। চোখের ইশারায় বুঝালেন অন্য কিছু। ঠোঁটের ভঙ্গিতে দেখালেন উড়ন্ত চুমু। তা দেখা মাত্র লজ্জা বাড়ল ইকরার। মেয়েটা পারে না লজ্জায় মিয়ে যেতে। অনেক হাসলো। তখনই পথ আটকে দাঁড়ালো প্রিয়তমার। ইকরা পায়ের গতি থামিয়ে হতভম্বের ন্যায় তাকিয়ে রইল। ইশারায় জিজ্ঞাসা করলো, কি হলো? অনেক নিশ্চুপ। প্রগাঢ় চাহনিতে মেয়েটাকে দেখে যাচ্ছে আপাদমস্তক। ইকরা নাকের পাটা ক্রমশ লাল হচ্ছে, কপাল ঘামছে একটু আধটু। লোকটা কেন হুটহাট এমন গাঢ় চাহনিতে আটকে ফেলে তাকে? সে কি জানে না তার এমন চাহনির কবলে পড়লে বুক কাঁপে তার? ইকরা মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। অনেক কদম বাড়িয়ে এক সিঁড়ি উপরে উঠে দাঁড়ায়। হাত উঁচিয়ে মেয়েটার মুখের উপর থেকে অবাধ্য এলোমেলো চুলগুলোকে খানিক সরিয়ে দিয়ে দুষ্টু কণ্ঠে বলল, যাওয়া অবধি তো সইছে না সুন্দরী, ভাবা যায় কি পরিমাণে অধৈর্য হলাম আমি। ইকরা লাজুক হাসলো। নুইয়ে রাখা মাথাটা আরো খানিকটা নুইয়ে গেল এরূপ কথায়। ওদিকে সরু করিডোর দিয়ে গটগট পায়ে এগিয়ে আসে রৌদ্র। সিঁড়ির আগায় পা রাখতে ভ্রু যুগল কেমন কুচকে আসে তার। গম্ভীর যুবক তৎক্ষণাৎ অন্যত্র চোখ সরিয়ে মৃদু গলা খাকারি দিয়ে ওঠে। তার শোনা মাত্রই অনেক বেচারা তক্ষণই সরে গেল দু কদম। ভড়কে গিয়ে তাকালো সিঁড়ির উপরে। দেখে রৌদ্র কেমন মুখ কুচকে দাঁড়িয়ে আছে অন্যত্র দৃষ্টি ফেলে। রৌদ্র সময় নিল সামান্য। গম্ভীর মুখে হঠাৎ বলল, আমাদের মতো সাধারণ জনগণকে না হয় একটুখানি সাইড দিয়ে বাধিত করুন। লজ্জায় মরিমরি অবস্থা ইকরার। মেয়েটা তখনই ব্যস্ত পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল হুড়মুড়িয়ে। অনেক আমতা আমতা করছে কেমন। রৌদ্র ঘাড় ঘুরিয়ে তাকায় তার পানে। প্রথম প্রথম ভ্রু কুচকে রইলেও এখন কেমন মুখ টিপে হাসছে সে। অনেকের নজর এড়ায়নি তা। ছেলেটা পর মুহূর্তে যোগ দিল ভাইয়ের সঙ্গে। উল্টো দিকে তাকিয়ে থেকে হাসতে লাগলো আনমনে। সকাল থেকে বড্ড অস্থির রুহি। গাটা কেমন ম্যাচম্যাচ করছে তার। দুপুরের খাবারটাও খেয়েছে কোনো রকম। রেহানের আজ বেশ গুরুত্বপূর্ণ মিটিং হওয়ায় বউভক্ত সুদর্শন পুরুষ ভীষণ অনীহা থাকা সত্ত্বেও ছুটেছেন অফিসের উদ্দেশ্যে। তা না হলে তাকে কেউ ঠেলে সরাতে পারে বউয়ের কাছ থেকে? রুহি পুরো ঘরময় পায়চারি চালাচ্ছে। দাঁত দিয়ে ডান হাতের নখ খুঁটে যাচ্ছে একাধারে। না, তবুও মনের অস্থিরতা কমবার নাম নেই তার। রুহি এবার ঠিক করলো মায়ের কাছে গিয়ে একটুখানি বসবে। এতে যদি খানিকটা অস্থিরতা কমে তার। নিচতলার গেস্ট রুমে থাকছে রুহি। প্রেগনেন্সির এই অন্তিম সময়ে অত কষ্ট করে সিঁড়ি বেয়ে উঠতে থোড়াই দিবে কেউ? 8 মাসের উঁচু পেটটা ধরে ধরে ধীর পায়ে হাঁটছে রুহি। ড্রয়িং রুমে পা রাখতে তার চোখ যায় অদূরে দাঁড় করিয়ে রাখা লাগেজগুলোর পানে। রুহি সেসবে তেমন কোনো পাত্তা না দিয়ে মায়ের ঘরের দিকে আসে। দরজার কাছে দাঁড়িয়ে একটু একটু উকিঝুঁকি দিয়ে দেখে নেয় ঘরের পরিবেশ। ভেতরে জোবাইদা বেগম বিছানা গোছাচ্ছেন। মানুষটার আবার এই এক জ্বালা, বিছানার চাদর যতক্ষণ না পর্যন্ত টান টান হবে ততক্ষণ অবধি বিছানায় বসতে পারেন না তিনি। রুহি দুয়ারের দ্বারে গা ঘেঁষে দাঁড়িয়ে থেকে মুচকি হাসলো মায়ের কাণ্ড দেখে। হঠাৎ করে মেয়েটা কেমন পা টিপে টিপে প্রবেশ করলো ঘরে। এক মনে কর্মরত জুবাইদা বেগমের আশেপাশে
তেমন হুঁশ নেই। এই সুযোগটাই বোধহয় কাজে লাগালো রুহি। নিঃশব্দে মায়ের একদম পিছু এসে দাঁড়িয়ে হঠাৎ করে চেঁচিয়ে বলল, হকচকিয়ে ওঠেন জুবাইদা বেগম। আল্লাগো ও বলে দিয়ে বসেন আরেক চিৎকার। হাতের বিছানা ঝাড়ুটা কেমন অবহেলায় গড়িয়ে পড়ল মেঝেতে। বেচারি তৎক্ষণাৎ পেছনে ফিরেন। আতঙ্কে চোখ মুখ ফ্যাকাশে বনে গেছে তার। ওদিকে রুহি কেমন পেট ধরে হেসে কুটুকুটি খাচ্ছে। জুবাইদা বেগম দাঁত কিরমির করছেন। মন তো চাইছে মেয়েটাকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিতে, তবে মাতৃসুলভ মন তার পরক্ষণে কেমন দমে গেল মেয়ের অমন উপচে পড়া হাসি দেখে। জুবাইদা বেগম নিজেও ফিক করে হেসে ওঠেন। মেয়ের মাথায় আলতো করে চাটি বসিয়ে মৃদু ও বকুনির সুরে বললেন, মানুষ হবি না কোনোদিন, তাই না? রুহি হাসতে হাসতে ডানে বামে মাথা নাড়ায়। মায়ের হাতটা টেনে ধরে বসায় বিছানার এক পাশে। পর মুহূর্তে নিজেও বসলো মায়ের পাশে। মায়ের কাঁধে আলতো করে মাথা রেখে মেয়েটা কেমন পরম শান্তিতে চোখ মুতল একটুখানি। জুবাইদা বেগম মুচকি হেসে মেয়ের মাথা বরাবর আদুরে পরশেকে দিলেন। এক হাতে আলতো করে মেয়েকে জড়িয়ে ধরতে হঠাৎ করে বুকটা কেমন কেঁপে ওঠে তার। আশ্চর্য, এতক্ষণ হাসি তামাশার পর হুট করে বুক কাঁপছে কেন তার। জুবাইদা বেগম নিজের এমন ভাবনায় কেমন চিন্তিত হয়ে পড়লেন। মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে বিচলিত কণ্ঠে বললেন, তোর কি কিছু হয়েছে? এতক্ষণ অস্থির লাগলেও এখন মনটা বড্ড শান্ত হয়েছে রুহির। তাই তো সে একগাল হেসে বলে ওঠে, কই না তো। জুবাইদা বেগমের মন মানল না কেন যেন হঠাৎ এমন অস্থিরতার কারণ কি। তিনি খানিক দোনামনো করে বসা ছেড়ে উঠে বসলেন। রুহির পারে না তাকিয়ে গম্ভীর মুখে বললেন, তুই বস, আমি আসছি। বলেই তিনি কদম বাড়ালেন সামনে। তবে ঠিক তখনই পেছন থেকে তার শাড়ির আঁচল টেনে ধরে রুহি। জুবাইদা বেগম থমকান, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখেন রুহিটা কেমন হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে তার পানে। জুবাইদা বেগমের দৃষ্টি থমকায়। মেয়েটার চেহারায় আজ এমন অদ্ভুত প্রকারের মায়া দেখাচ্ছে কেন? হাসিটা একদম ছোটবেলার ন্যায় প্রাণবন্ত। মনে হচ্ছে এই তো সামনে বসে থাকা মেয়েটা তার সেই ছোট্ট রুহি। মানুষটা যখন নিজ ভাবনায় নিমগ্ন ঠিক তখনই তার কানে ভেসে আসে রুহির অদ্ভুত আবদার, আমু, আমার বুকটা কেমন যেন চলছে, আমায় একটু জড়িয়ে ধরবে প্লিজ। জুবাইদা বেগমের বুকটা আরেক দফা কেঁপে উঠল যেন। তিনি তৎক্ষণাৎ দুহাত ছড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন বুকের সঙ্গে। রুহিও জাপটে ধরে মাকে। মায়ের নরম বুকে নাক ঘষে ঘ্রাণ নেয় প্রাণ ভরে। আশ্চর্য, আজ হঠাৎ মায়ের শরীরের ঘ্রাণটা এত টানছে কেন তাকে? কেন বারবার মনে হচ্ছে কিছু একটা হবে? কেন মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তার? জুবাইদা বেগম স্পষ্ট টের পেলেন মেয়ের হাতনের বাঁধন শক্ত হচ্ছে ক্রমশ। তিনি আলতো করে মেয়ের মাথায় হাত বুলালেন। চাপা স্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? রুহি নাক ঘষছে মায়ের বুকে। কেন যেন চোখ দুটো ভরে আসছে তার। ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদতে। কেন যে হুটহাট এমন লাগে তার কে জানে। রুহি মোটা স্বরে প্রতি উত্তরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।